হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিমাণগত রসায়নের থার্ড লেকচারে। আমরা কিন্তু আগের লেকচার হচ্ছে যে আমাদের রৈখিক নিয়ম এবং স্টোইকিওমেট্রি দুই পদ্ধতিতে আমরা দেখছি কিভাবে ম্যাথ করতে হয়। আমরা আজকে চেষ্টা করবো যেগুলো মানে আমাদের বেশিরভাগ আমরা রৈখিক নিয়মে করাই দিব, তবে আমার সাথে সাথে স্টোইকিওমেট্রি দিয়ে কিভাবে করতে হয় তোমাকে সেটা শিখাই দিব, কেমন? সো যেন তুমি এডমিশনও না আটকাও, এইচএসসিতেও না আটকাও। আচ্ছা, আমরা আমাদের কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। তো এই চারটার সম্বন্ধে আশা করি তুমি কোর্সটা অনেক এনজয় করতেছো। তাহলে চলো শুরু করা যাক। আসো, আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করবো। এখানে আমাকে বলছে কি, দেখো যে 100 গ্রাম মোল CH4 গ্যাস বাতাসে সম্পূর্ণ দহন করা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 760 মিলিমিটার পারদ চাপে। দাহ্য গ্যাসের আয়তন কত হবে? কোশ্চেন হচ্ছে দাহ্য গ্যাস জিনিসটা কি। দাহ্য গ্যাসের মধ্যে CH4 থাকবে, মানে মিথেন থাকবে, আর এয়ার থাকে, কেমন? আচ্ছা, এর আগে একটা ভাই কোশ্চেন ক্লিয়ার করেন তো, যে 100 গ্রাম মোল এই জিনিসটাকে আমরা 100 মোল শুনছি, বাট 100 গ্রাম মোল এই কথাটা আমরা শুনি নাই। এখানে আমি যে জিনিসটা বলবো, আমি তোমাকে একটা কনভার্সন দেখাই দিই। একটা কনভার্সন আছে আমাদের, সেটা হচ্ছে কি 1 গ্রাম মোল এটা যদি কখনো লেখা থাকে তাহলে বুঝবে এটা দ্বারা 1 মোল বোঝাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? 1 মোল বোঝাচ্ছে। তোমার কাছে যদি কখনো কোশ্চেনে লেখা থাকে যে 100 গ্রাম মোল, এখানে জি এন দেওয়ার দরকার নেই, আসলে শুধু গ্রাম দিলেও হয় আর কি, কেমন? তোমার যদি 100 গ্রাম মোল বলে তাহলে বুঝবো তুমি এখানে 100 মোল বোঝাচ্ছে। তোমাকে যদি কেউ 1 কেজি মোল বলে, 1 কেজি মোল বলে, তাহলে বুঝবো এখানে আমাদের কি বোঝাচ্ছে? 1000 মোল বোঝাচ্ছে। কারণ 1 কেজি মোল মানে কি 1000 গ্রাম মোল, আর যত গ্রাম মোল তত মোল বোঝায়। তাহলে আমরা বুঝলাম যে 1 গ্রাম মোল বললে 1 মোল বোঝায়, 100 গ্রাম মোল বললে 100 মোল বোঝায়, 1 কেজি মোল বললে 1 কেজি যেতে 1000 গ্রাম, তাহলে 1000 মোল বোঝাবে, কেমন? তাহলে এই কনভার্সনগুলো আমরা একটু মনে রাখতে পারি এখানে। তাহলে চলো আমি বক্স করে দিয়ে আসো। সেই কনভার্সনটা তো ইজি জিনিস, কনভার্সন আমরা একটু মনে রাখতে পারি। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে এখানে কোশ্চেনে কি বলতেছে চলো অ্যানালাইসিস করি, আর কি বের করতে বলছে সেটা আমি তোমাকে দেখাই দিয়ে আসো। এখানে কিন্তু আমাকে দাহ্য গ্যাসের আয়তন বের করতে বলছে। তাহলে দাহ্য গ্যাস জিনিসটা কি, এটা একটু আলোচনা করা দরকার। তাহলে আমাদের আলোচনা করা দরকার এখানে যে দাহ্য গ্যাস যেটা আছে, দাহ্য গ্যাস এই জিনিসটা কি। বেসিক্যালি দাহ্য গ্যাস হচ্ছে তোমার CH4 প্লাস হচ্ছে তোমার এখানে কি থাকবে বলো তো? এয়ার থাকবে, মানে বাতাস থাকবে। তাহলে এই দুটার মিশ্রণটাকে আমরা কি বলে থাকি? দাহ্য গ্যাস বলে থাকি। তাহলে দাহ্য গ্যাস জিনিসটা কি? CH4 আর এয়ারের মিশ্রণ যেটা থাকে সেটাকে আমরা দাহ্য গ্যাস বলে থাকি, ঠিক আছে? তাহলে দাহ্য গ্যাস মানে হচ্ছে তোমার CH4 প্লাস হচ্ছে এয়ার, ওকে? আচ্ছা, এবার আসো কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি। এখানে আমরা বলছি কি যে 100 গ্রাম মোল CH4 গ্যাসটাকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করা হচ্ছে। আচ্ছা, তারপর তুমি কি করছো এখানে? এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এত তাপমাত্রা এত মিলিমিটার চাপে দাহ্য গ্যাসের আয়তন কত হবে? ওকে, তাহলে দাহ্য গ্যাসের আয়তন মানে কত? তাহলে CH4 এর আয়তন প্লাস এয়ারের আয়তন। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। আমি যদি কোনো কারণে CH4 এর আয়তনটা বের করতে পারি আর এয়ারের আয়তনটা বের করতে পারি, দুটো কিছু যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো? দাহ্য গ্যাসের আয়তন পেয়ে যাবো, কেমন? তাহলে আমরা কি বের করতে পারবো? আমরা সবাই এখানে বুঝে গেলাম। এখানে আমরা CH4টাকে দহন করতেছি, তো CH4কে যখন আমরা দহন করি, খেয়াল করো তো, CH4 যেটাকে নিছি আমরা এখানে দহন করা মানে হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করা। দহন করলে এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হবে বলো? এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে তোমার এখানে CO2 তৈরি হবে তোমার এখানে, আর তোমার এখানে হচ্ছে পানি তৈরি হবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, তাহলে আমার এখানে ডান পাশে কত দিতে হবে? এটা 2 দিতে হবে। তাহলে ডান পাশে কিন্তু টোটাল 4টা অক্সিজেন গেছে, এখানে 2টা, এখানে 2টা, তাহলে এখানে তোমার কত দিতে হবে? এখানে এটা 2 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করছি? আমাদের এখানে কিন্তু আমাদের মিথেন সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া আছে আমার কাছে? চলো দেখি আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে মিথেনের আমাদের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। এখন কোয়েশ্চেন এখানে আমাদের ডাটা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এত তোমার হচ্ছে যে ভাই মিলিমিটার পারদ চাপ, আর মিথেনের মোল সংখ্যা দেওয়া হচ্ছে 100 গ্রাম মোল। এখানে আমাকে মিথেনের এখন আয়তনটা কত সেটা আমরা বের করতে হবে। তাহলে আমরা এখন এই যে PV = nRT ইউজ করব। তাহলে খেয়াল করে দেখো এখানে সেটা হচ্ছে আমাদের প্রেসার দেওয়া আছে কত? 760। এটাকে অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য 760 দিয়ে ভাগ করতে হবে। আমরা শিখে আসছিলাম না যে তুমি যদি এখানে, আমরা জানি 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ, তাহলে এটাকে মিলিমিটার পারদকে যদি আমি অ্যাটমসফিয়ারে নিতে যাই তাহলে 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যাটমসফিয়ারে চলে গেছে। এখানে আমি B বের করবো CH4 এর N কত? CH4 এর N দেওয়া আছে 100 গ্রাম মোল মানে কত বলো তো? 100 মোল। আর কত বসাবো? যেহেতু আমরা এখানে অ্যাটমসফিয়ারে নিচ্ছি আর বিটাকে লিটার এককে বের করবো, তাহলে আর বসাবো এখানে 0.0821। আর টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 273। তাহলে এখান থেকে আমি সুন্দর মতো আমরা V of CH4টা পেয়ে যাবো না? দেখো তো V of CH4 এখানে কত আসবে? দেখো এখানে V of CH4 আসবে তোমার 100 ইন্টু 0.0821 ইন্টু 273। তাহলে এই জিনিসটা আসছে আমার কাছে, আমি যদি নর্মাল মোডে করি এটাকে, তাহলে 2241 তোমার দশমিক হচ্ছে যে আমার 33, তাহলে আসছে কত? 2241.33 লিটার আসছে, ঠিক আছে? তাহলে এটা আমার V of CH4 এখানে বের হয়ে গেছে। তাহলে এখন আমাকে একটা কোনটা লাগবে বলো তো? আমাদের এখন এয়ারের আয়তন লাগবে। এটার আয়তন পেয়ে গেছি, এখন আমি এয়ারের আয়তন পেলে দুটাকে যোগ করে আমি কি পেয়ে যাবো? দাহ্য গ্যাসের আয়তন পেয়ে যাবো। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এয়ারের আয়তন তুমি কিভাবে বের করবা? আমাদের যে বাতাস বা এয়ার, সেখানে
নাইট্রোজেন আছে 79% V/V, আর অক্সিজেন আছে 21% V/V। কোনো কারণে তুমি যদি অক্সিজেনের আয়তনটা বের করতে পারো, তাহলে কিন্তু তুমি হচ্ছে এখান থেকে কী বের করে ফেলতে পারবা, আমাদের এখানে তুমি হচ্ছে যে ভাই তখন অক্সিজেনের আয়তন বের করতে পারলে আমাদের এখানে হচ্ছে আমরা তোমার কী বের করে ফেলতে পারবো, এই যে বাতাসের আয়তন কত সেটা বের করে ফেলতে পারবো। কীভাবে? কারণ বলছে কি বাতাসে 21% V/V অক্সিজেন আছে, এর মানে কি যে 100 ml বাতাসে বা 100 লিটার বাতাসে 21 লিটার কী থাকে, অক্সিজেন থাকে। 100 লিটার বাতাসে কী থাকে, 21 লিটার অক্সিজেন থাকে। মানে এখানে আমাকে বলছে কি দেখো, আমার যে বাতাস বা এয়ার আছে, আমার যেখানে বাতাস বা এয়ার আছে তার মধ্যে আমার N2 আছে কত পার্সেন্ট, N2 আছে তোমার এখানে 79% V/V, আর O2 আছে কতটুকু, এখানে O2 আছে 21% V/V। এই V/V এটার অর্থ কি? এটার অর্থ কি দেখো, এটার অর্থ হইতেছে 100 লিটার বাতাসে 79 লিটার N2 আছে। যদিও এটা লেখার দরকার নেই, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য লিখে দিচ্ছি। আর এটার অর্থ কি, 100 লিটার বাতাসে, যেহেতু V/V ধরনের আয়তন বোঝাচ্ছে, যেখানে লিটার বসালে এখানে লিটার বসাতে হবে, লিটার বসালে এখানে লিটার বসাতে হবে, 21 লিটার অক্সিজেন আছে। তা আমার তো বাতাসের আয়তন দরকার। আমি যদি কোনো কারণে এই অক্সিজেনের আয়তনটা কত সেটা বের করতে পারি, তাহলে কিন্তু হচ্ছে আমার কাছে কী বের করে ফেলতে পারবো আমরা এখানে, আমাদের অক্সিজেনের আয়তন বের করতে পারলে আমরা কিন্তু তোমার এখানে তখন আমরা সেই অক্সিজেনের আয়তন থেকে বাতাসের আয়তনটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি আমাদের কাজটা? এখন আমরা কি জানি, আমরা জানি হইতেছে এটা সম্পর্কে আমরা জানি CH4 এটা কত মোল বিক্রিয়া করতেছে, এটা বিক্রিয়া করতেছে আমাদের এখানে 100 মোল বিক্রিয়া করতেছে, রাইট? এটা কতটুকু বিক্রিয়া করতেছে, এটা 100 মোল বিক্রিয়া করতেছে, তাই না? তার মানে বলতে পারি তোমার এখানে যে আমাদের এটা 1 মোল ইকুইভ্যালেন্ট কত বলো তো, এখানে এটার কত এখানে হবে, এটার 2 মোল হবে, কারণ এটার 1 মোল কিন্তু এটা 2 মোলের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি 100 নাও, সোজা হিসাবে এখানে তোমার কত লাগবে, 200 মোল লাগবে। তাহলে অক্সিজেনে কতটুকু লাগবে, 200 মোল লাগবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি দেখো, আমরা এখানে যদি বলি ঐকিক নিয়ম যদি করি, আমরা বলতে পারি এখানে 1 মোল CH4 বিক্রিয়া করে, ওই CH4 বিক্রিয়া করে 2 মোল অক্সিজেনের সাথে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 1 মোল CH4 ঐকিক নিয়মে করতেছি, কেমন? স্টোইকিওমেট্রি তো একদম সোজা ছিল, কি করতা, N of CH4 divided by 1 is equal to N of O2 divided by 2। তাহলে N of O2 হইতো 2 into N of CH4, তার মানে 200 এমনি আসতো, এত কথা লিখতে হইতো না। তাহলে 1 মোল CH4 বিক্রিয়া করে 2 মোল O2 এর সাথে। তাহলে সুতরাং CH4 আছে কিন্তু 100 গ্রাম মোল, মানে 100 মোল CH4 বিক্রিয়া করে 2 into 100 মানে হচ্ছে 200 মোল O2 এর সাথে। তার মানে এখন কি পেয়ে গেছি এখানে, অক্সিজেনের, আমরা এখানে তোমার হচ্ছে যে ভাই মোল সংখ্যাটা কত হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ওকে, সো হোপফুলি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এখন যদি অক্সিজেনের মোল সংখ্যা জানি, তাহলে আমরা এখানে PV = nRT বসাই কিন্তু আমি সুন্দর মতো অক্সিজেনের আয়তনটা বের করে ফেলতে পারবো। তাহলে চলো করি আসো, এখানে আমরা নেক্সট পৃষ্ঠায়। তাহলে এখানে আমরা লিখবো আমাদের PV = nRT। দেখো আমাকে এখানে কোয়েশ্চনে বলে দিছে এত থেকে এত তাপমাত্রা এবং এত চাপে, কেমন? আচ্ছা দেখো তো একটা জিনিস, এটা STP কন্ডিশন নির্দেশ করতেছে না, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি আর হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ, এটা কিন্তু STP কন্ডিশন নির্দেশ করতেছে। এটা কি নির্দেশ করতেছে? STP কন্ডিশন নির্দেশ করতেছে। তাহলে এই STP কন্ডিশন আমি অক্সিজেনের আয়তন যদি বের করতে চাই, তাহলে তো আমার কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। আমরা সবাই জানি একটা সূত্র কত হয়ে থাকে, N = কত হয়ে থাকে, V of STP তে আয়তন লিটার একক ডিভাইডেড বাই কত হয়ে থাকে, ডিভাইড বাই তোমাদেরকে শিখাইছি আমি, এখানে হয়ে থাকে 22.4। তুমি তো এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমার লাগবে অক্সিজেনের আয়তন STP তে, তাহলে সেটা কত আসবে, N × 22.4 হবে। তাহলে অক্সিজেনের N তুমি বের করছো 200 ইন্টু, তাহলে এখানে 22.4 হবে। তাহলে কত আসবে দেখো, এটা 200 টাইমস 22.4, তাহলে এটা আসছে 4480। তাহলে কত আসছে এখানে, 4480 লিটার আসছে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখন দেখো এটা তুমি পেয়ে গেছো এখানে। তাহলে এখন আমরা বলতে পারি আমার কিসের দরকার এখানে, আমার তাপ যোগাযোগের আয়তন দরকার, তাহলে আমার এয়ারের আয়তন দরকার। তাহলে আমি বলতে পারি যেহেতু এয়ারের মধ্যে অক্সিজেন আছে 21% V/V, তাহলে আমি বলতে পারি 21 লিটার অক্সিজেন আছে 100 লিটার বাতাসে। তাহলে আমরা এখানে বলতে পারি যে তোমার যেহেতু আমার কাছে যে এয়ারটা যেটা সেটা হচ্ছে কীরকম, 21% V/V আমাদের এখানে অক্সিজেন আছে, তাহলে এখানে আমি বলতে পারি 21 লিটার অক্সিজেন O2 আছে তোমার 100 লিটার বাতাসে। তাইলে সুতরাং আমার অক্সিজেনের কতটুকু আয়তন, 4480 লিটার। 4480 লিটার অক্সিজেন আছে আমার 100 টাইমস 4480 ডিভাইডেড বাই হচ্ছে 21,
ডিভাইডেড বাই হচ্ছে এখানে 21 লিটার বাতাসে। তাহলে দেখো এখান থেকে বাতাসের আয়তন কত পেয়ে যাবে এটা, তাহলে এটা আসবে তোমার কাছে 100 ইন্টু 4480 ডিভাইডেড বাই হচ্ছে যে 21, সেটা আসবে তোমার 21, তারপর হচ্ছে যে তোমার 333, এখানে কত আসছে 21 333.33 লিটার, ঠিক আছে 21 333.33 লিটার। এখন আমাকে কী বের করতে বলছে এখানে দাহ্য গ্যাসের আয়তন, তাহলে আমি এখানে কিন্তু বাতাসের আয়তন পেয়ে গেছি। তাহলে এখানে হচ্ছে সুতরাং দাহ্য গ্যাসের আয়তন এটা ইকুয়াল টু হবে CH4 এর আয়তন প্লাস বাতাস বা এয়ারের আয়তন। এখন CH4 এর আয়তন কত ছিল তোমার এখানে, CH4 এর আয়তন ছিল 2241.33 2241.33 আর এয়ারের আয়তন পেয়েছে 21 333.33। তাহলে এখানে দেখো কত আসবে তোমার এখানে আসবে 2241.33 প্লাস 21 333.33, তাহলে আসছে 23,574.66 দেখো কত আসছে এটা 66 লিটার। তাহলে আমাদের কিছু দাহ্য গ্যাসের আয়তন এখানে বের হয়ে গেছে, কেমন? সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। এখানে আমার দাহ্য গ্যাসের আয়তন এখানে ক্লিয়ার, তাহলে এই অঙ্কটা আমরা বক্স করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, কেমন? তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা শেষ। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আমাকে বলতেছি কি এখানে যে তোমার একটি আকরিকে 23.14% ম্যাগনেটাইট আছে। তাহলে তোমার কাছে ধরো একটা আকরিকের একটা নমুনা আছে, সেখানে ম্যাগনেটাইট আছে কতটুকু, যেটা আমাদের আছে ম্যাগনেটাইট আছে তোমার এখানে 23.14%। তো দেন আকরিকটাকে তুমি কি করছো, গুঁড়া করে এটাকে বাত্যাচলিত প্রক্রিয়াকরণ করছো। দেন বাত্যাচলিত প্রক্রিয়াকরণ করা হলে আকরিকে ধারণকৃত লোহার কেবলমাত্র 80% অশোধিত কাঁচা লোহা হিসেবে পাওয়া যায়। আচ্ছা, এখন 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে? চুল্লিতে এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবং তোমার এখানে হচ্ছে যে আমাদের কিছু ডাটা দেওয়া আছে। এখন আমাদের তোমার কিছু কথা আমাদের একটু বোঝা দরকার আগে। অশোধিত কাঁচা লোহা এই জিনিসটা কি? অশোধিত এই কথার অর্থ যাকে শোধিত করা হয়নি, মানে যাকে কোনো সংশোধন করা হয়নি, মানে যে বিশুদ্ধ। তাহলে আমাদের একটা কথা আগে একটু করে বুঝতে হবে, আমরা সলিউশন আমরা করবো। সলিউশন বা একটা ওয়ার্ডের সম্পর্কে আমাদের একটু পরিচিত হতে হবে। আগে চলো আমি তোমাকে ওয়ার্ডটা বুঝাই দিই, পরে ম্যাথ বোঝাচ্ছি আমি। অশোধিত এই কথাটার অর্থ কি? যাকে শোধিত করা হয়নি, যাকে শোধিত করা হয়নি। এখন শোধিত করা হয়নি কথাটা মানে কি? অর্থাৎ তাকে এখন যাকে সংশোধন করা হয়নি, যাকে সংশোধন করা হয়নি। কাকে সংশোধন আমরা করি না বলতো? যে বিশুদ্ধ, তাকে সংশোধন করার কোনো দরকার আছে না। সে যে বিশুদ্ধ তাকে সংশোধন করার কোনো দরকার নেই। এখন আমার 100 মেট্রিক টন কি লাগবে? অশোধিত কাঁচা লোহা। তার মানে 100 মেট্রিক টন আমার বিশুদ্ধ কাঁচা লোহা লাগবে। তাহলে কথাটা একটু বোঝার চেষ্টা করে। আমার কাছে কি লাগবে বলতো? 100 মেট্রিক টন বিশুদ্ধ কাঁচা লোহা লাগবে। এই 100 মেট্রিক টন বিশুদ্ধ কাঁচা লোহা পাওয়ার জন্য আমার কি পরিমাণ আকরিককে প্রক্রিয়াকরণ করতে হবে সেটা তোমার এখানে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, আশা করি সবাই এই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা একটা ফ্লো চার্ট আঁকার চেষ্টা করি। আসো ফ্লো চার্ট হচ্ছে, দেখো অ্যাট ফার্স্ট আমার কাছে একটা আকরিক ছিল, সেখানে 23.14% ম্যাগনেটাইট ছিল। তাহলে আমার কাছে একটা আকরিক আছে, আকরিক, তার মধ্যে 23.14% কি আছে? ম্যাগনেটাইট আছে, ম্যাগনেটাইট আছে। ম্যাগনেটাইট এখানে কোনটা? এই যে Fe3O4, এটা হচ্ছে আমার ম্যাগনেটাইটের সংকেত। কেমন? এখানে কোনটা? এই যে ম্যাগনেটাইট দেখতেছো, এটা ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe3O4। তাহলে কি আছে আমার কাছে? Fe3O4 আছে 23.14%। ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে আকরিকটা কিন্তু বিশুদ্ধ না, আকরিক কিন্তু ভেজাল আছে। এর মধ্যে অনলি 23.14% বিশুদ্ধ ম্যাগনেটাইট আছে। কেমন? আচ্ছা, দেন আমি এটাকে কি করলাম? এটাকে আমরা কিন্তু গুঁড়া করে বাত্যাচলিত প্রক্রিয়াকরণ করছি। আমরা এটাকে গুঁড়া করে বাত্যাচলিত আমরা প্রক্রিয়াকরণ করছি। ঠিক আছে, এটাকে আমরা গুঁড়া করে বাত্যাচলিত প্রক্রিয়াকরণ করছি। তার মানে আমি এটা করলাম, আমরা এটাকে একটা দুইটা কাজ করছি। একটা হচ্ছে এটাকে আমরা গুঁড়া করছি, দেন এটাকে আমরা বাত্যাচলিতে প্রেরণ করছি। তো যখন আমি এটাকে বাত্যাচলিতে প্রেরণ করব, বাত্যাচলিত মানে বিক্রিয়া ঘটায় ফেলবো, তখন এখান থেকে আয়রন পাওয়া যাবে। তখন এখান থেকে আয়রন পাওয়া যাবে। বাট যে লোহাটা পাওয়া গেছে তার মধ্যে আবার 80% হচ্ছে বিশুদ্ধ। যে লোহাটা পাওয়া গেছে তার মধ্যে কি বিশুদ্ধ? 80% বিশুদ্ধ কাঁচা লোহা আছে। কেমন? তাহলে এর মধ্যে কি আছে তোমার? আমি বলতে পারি এখানে যেটা তুমি পাইছো সেটা হচ্ছে 80%। এখানে তোমার
অশোধিত বা বলতে পারি বিশুদ্ধ বা বিশুদ্ধ কাঁচা লোহা আছে, কাঁচা লোহা আছে। কাঁচা লোহা কোনটা? এই যে আয়রনটা। মানে এখানে চলো আমি তোমাকে পয়েন্টগুলো ক্লিয়ার করি। এর ম্যাথ কিন্তু জাস্ট তুমি কথা যদি বুঝতে পারো, কথার ধাঁচ বুঝতে পারলে ম্যাথ সোজা। তাহলে আমি তোমার কথার ধাঁচগুলো এখানে বুঝাই দিই, তাহলে তুমি দেখবে এগুলো ম্যাথটা বেশি কঠিন না, ম্যাথটা সোজা। এখানে অ্যাট ফার্স্ট তোমার কি বলছো দেখো, অ্যাট ফার্স্ট তুমি একটা আকরিক নিছো, ধরো এই ম্যাগনেটাইটকে নিছো, বাট যেটা নিয়ে তুমি আকরিক নিছো তার মধ্যে ভেজাল আছে, তার মধ্যে বিশুদ্ধ আছে 23.14%। দেন সেটাকে তুমি কি করলা? বাত্তাচুরি গুঁড়া করলা আর বাত্তাচুরিতে প্রেরণ করলা। গুঁড়া করে তুমি কি করছো? এখানে বাত্তাচুরিতে প্রেরণ করছো। প্রেরণ করার পরে বাত্তাচুরিতে প্রেরণ করা মানে কি তুমি বিক্রিয়া করাইছো এদের মধ্যে। তো এখানে কি উৎপন্ন হয়েছে? লোহা উৎপন্ন হয়েছে। বাট যে লোহাটা উৎপন্ন হয়েছে তার মধ্যে 80% হচ্ছে যে অনলি বিশুদ্ধ, বাকি 20% হচ্ছে ভেজাল। এই যে ভেজাল হিসেবে কার্বন ডাইঅক্সাইড আছে এখানে, কেমন? বা অন্য কিছু থাকতে পারে এখানে ভেজাল হিসেবে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, কোনো ম্যাটার নাই, বাট এখানে ভেজাল আছে। এখন তোমাকে কি প্রোডাকশন করতে বলছো? তোমাকে বলছো যে মালিক সময় তোমাকে ধরো বলছো তুমি 100 মেট্রিক টন আমাকে বিশুদ্ধ কাঁচা লোহা প্রডিউস করে দেখাও। তাহলে আমাকে কি করতে বলছে? আমাকে প্রোডাকশন করতে হবে কি এখান থেকে? আমাকে কি প্রোডাকশন করতে হবে? আমাকে প্রোডাকশন করতে হবে 100 মেট্রিক টন, 100 মেট্রিক টন, মেট্রিক টন অশোধিত, অশোধিত লোহা, অশোধিত বা বিশুদ্ধ লোহা তোমাকে প্রডিউস করতে হবে, প্রডিউস করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন বুঝছো? তো এইটা প্রডিউস করার জন্য, এটা প্রডিউস করার জন্য মেইন আকরিক কতটুকু নেওয়া লাগবে সেটা তোমাকে বের করতে বলছে। এটা প্রডিউস করার জন্য জিজ্ঞেস করছে কি দেখো, 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পেতে হলে কত পরিমাণ আকরিক তোমার প্রক্রিয়াকরণ করতে হবে, মানে কত পরিমাণ মেইন আকরিককে তোমার নিতে হবে, অ্যাকচুয়ালি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে কোয়েশ্চনটাতে, কেমন? সো হোপফুল আমরা কোয়েশ্চনে সবাই এখানে ক্লিয়ার। এখন আমরা কোয়েশ্চনে করবো কীভাবে আমি তোমাকে একটু করে বলি। দেখো খেয়াল করো, আমরা ফার্স্টে এখান থেকে আমার তাকে দেখতে হবে তাহলে এখানে আমাদের কতটুকু আয়রন, দেখো এখানে কিন্তু আয়রন প্রোডাক্ট হয়েছে, আয়রন প্রোডাক্ট এখানে উৎপন্ন হয়েছে, বাট উৎপন্ন হওয়ার মধ্যে ভেজাল আছে 20%, বাকি হচ্ছে 80% বিশুদ্ধ। তার আমরা বলতে পারি না যে আমরা 80 মেট্রিক টন আমরা অশোধিত লোহা পাই হচ্ছে যে তোমার 100 মেট্রিক টন আয়রনের স্যাম্পলতে, মানে এখানে আয়রনের স্যাম্পল তার থেকে আমরা অনলি 80 মেট্রিক টন আমরা কি পাই? অশোধিত কাঁচা লোহা পাই 100 মেট্রিক টন আয়রনের স্যাম্পল হতে। তাহলে আমার 100 মেট্রিক টন পাওয়ার জন্য কতটুকু স্যাম্পল হতে হবে? তখন আমরা অ্যাকচুয়ালি কতটুকু প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা আমাদের বের করতে পারবো। আর সেই প্রোডাক্ট থেকে আমরা বের করতে পারবো অ্যাকচুয়াল বিশুদ্ধ ম্যাগনেটাইট কত ছিল, আর বিশুদ্ধ ম্যাগনেটাইট থেকে আমরা বের করতে পারবো মূল আকরিকের তোমার হচ্ছে যে কতটুকু আসলে ভর ছিল। কোয়েশ্চনটা বুঝতে পারছো? এখানে তোমাকে জাস্ট ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে। চলো ক্যালকুলেশনটা আগাই, ক্যালকুলেশন আগালে তুমি বুঝতে পারবা। অ্যাট ফার্স্ট আমরা কি বলবো এখান থেকে? দেখো এখান থেকে আমরা কি ডাটাটা কি বলবো? এখানে যে আয়রন স্যাম্পল তৈরি হয়েছে তার মধ্যে 80% হচ্ছে বিশুদ্ধ, তাহলে আমি বলবো এখানে 80 মেট্রিক টন, কারণ সব হিসাবে এখানে মেট্রিক টনে হচ্ছে, তার 80 মেট্রিক টন অশোধিত, অশোধিত কাঁচা লোহা পাই, কাঁচা লোহা পাই 100 মেট্রিক টন, যেটা 80% কথা বলছে, 100 মেট্রিক টন, মেট্রিক টন আয়রন নমুনা হতে, নমুনা বা স্যাম্পল হতে। আয়রন নমুনা বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা। তাহলে আমার কি প্রোডাক্ট তৈরি করা লাগবে বলছে আমাকে? আমাকে বলছে তুমি 100 মেট্রিক টন তৈরি করো। কি তৈরি করো? 100 মেট্রিক টন তৈরি করো। তাহলে 100 মেট্রিক টন তৈরি করতে হলে তাহলে 100 মেট্রিক টন, 100 মেট্রিক টন অশোধিত কাঁচা লোহা পাবো। 100 ইন্টু 100 ডিভাইডেড বাই হবে এখানে 80, ডিভাইডেড বাই হবে এখানে 80, এত মেট্রিক টন আয়রন নমুনা হতে। তাহলে কত আছে দেখো এখানে, এটা আসবে তোমার 100 টাইমস 100 ডিভাইড হচ্ছে 80, তাহলে এটা আসবে 125 মেট্রিক টন, 125 মেট্রিক টন, মেট্রিক টন আয়রন নমুনা, নমুনা হতে। তাহলে তোমার উৎপাদে কতটুকু উৎপন্ন করা লাগবে? 125, সে 125-এর মধ্যে 80% বিশুদ্ধ, তার মানে 100 মেট্রিক টন বিশুদ্ধ। তাহলে এখানে কিন্তু তোমাকে প্রোডাক্ট মানে এখান থেকে এখানে কতটুকু প্রোডাকশন করা লাগবে? 125 মেট্রিক টন তোমার হচ্ছে প্রোডাকশন করা লাগবে। এখন আমরা কি হিসাব করবো জানো? এখন আমরা হিসাব করবো তোমার এখানে 125 মেট্রিক টন মানে আমরা যদি উৎপন্ন করতে চাই তাহলে এটার কত মেট্রিক টন খরচ হয়েছে সেটা আমরা হিসাব করবো। বুঝতে পারছো আমাদের কাহিনীটা? তাহলে এখান থেকে দেখো আমরা যদি বিক্রিয়াটাকে নেক্সট পেজটা লিখি, দেখো বিক্রিয়াটি কীরকম? Fe3O4 প্লাস এখানে কি আছে? এখানে আছে তোমার কাছে 4CO, এখানে আছে 4CO। এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখো, এখান থেকে আমরা যদি হিসাব করি, এখানে আমাদের এখান থেকে হিসাব করি আমরা যদি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে তোমার কাছে 3Fe, এখানে তৈরি হচ্ছে তোমার কাছে 3Fe তৈরি হচ্ছে, প্লাস এখানে তৈরি হচ্ছে তোমার কাছে 4CO2, এখানে তৈরি হচ্ছে 4CO2। এখন
আমার কাছে এই আয়রনের স্যাম্পল এটা কতটুকু তৈরি করতে হবে 125 মেট্রিক টন তৈরি করতে হবে। তাহলে এখন আমার হিসাব করতে হবে অ্যাকচুয়ালি মেট্রিক টন তৈরি করতে হবে, দেখতে হবে এখানে কত মেট্রিক টন আসলে আমাদের লাগতেছে, মানে এটা কিন্তু বিশুদ্ধরা বিক্রিয়া করতেছে কেমন। তাহলে আমরা দেখতে হবে তখন বিশুদ্ধ কতটুকু ম্যাগনেটাইট থেকে আমি এটা তৈরি করতে পারি। তাহলে এখন এর জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে এখানে আমি হিসাব করে দেখতে পারি, এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে পারি না, তো এখানে তাহলে আমরা জানি কোনটা, আমরা আয়রন সম্পর্কে জানি, আমার এখন জানতে হবে Fe3O4 সম্পর্কে। আমরা বলছিলাম আমাদের ঐকিক নিয়মে যার সম্পর্কে জানি তাকে আমরা বামে লিখবো। তাহলে এখানে আমি লিখতে পারি 3 মোল Fe, এটা ইকুইভ্যালেন্ট টু 1 মোল Fe3O4। তাহলে আমরা উভয় পক্ষে কি করবো বলো, আমরা তার আণবিক ভর দ্বিগুণ দিব, তাহলে বা দিয়ে 3 আয়রনের আণবিক ভর তোমাকে প্রথম কাজে শিখাইছি 55.85। এখন গ্রাম না লিখে আমি কি লিখবো জানো, মেট্রিক টন, কারণ সব হিসেবে এখানে মেট্রিক টনে লেখা। মেট্রিক টন আয়রন ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু এখানে কত Fe3 না, তাহলে 55.85 টাইমস 3 প্লাস 4 ইন্টু 16 এত মেট্রিক টন Fe3O4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 3 ইন্টু 55.85, তাহলে এখানে কত আসবে তোমার, এটা তাহলে আসবে তোমার 167.55 মেট্রিক টন আয়রন। এটা কিন্তু স্টোইকিওমেট্রিতে এক লাইনে হয়ে যেত, বাট তোমার এখানে যেহেতু আমরা এইচএসির জন্য করতেছি স্টোইকিওমেট্রিতে করবো না আমরা, 55.85 ওটা দেখাই দিব আমি, প্লাস 4 ইন্টু 16 তোমার এখানে আসবে তাহলে 231.55 তোমার এখানে কত মেট্রিক টন Fe3O4, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমি বলতে পারি কি আমাদের এত মেট্রিক টন আয়রন পাওয়া যায় এত মেট্রিক টন Fe3O4 থেকে। এখানে কিন্তু বিশুদ্ধ ভর, কারণ বিক্রিয়ায় কিন্তু বিশুদ্ধ ভরটাই অংশগ্রহণ করে কেমন, মানে এখানে বিশুদ্ধ ভরটাই অংশগ্রহণ করে, যেটা উৎপন্ন হচ্ছে সেখানের মধ্যে আবার ভেজাল ছিল যে কেমন, বাট বিক্রিয়া যারা অংশগ্রহণ করবে বিক্রিয়াগুলোকে কিন্তু বিশুদ্ধ হইতে হবে, এই পয়েন্ট আমরা মনে রাখবো। ওকে, সো এখন আমরা এখানে বলতে পারি তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 167.55 মেট্রিক টন আয়রন তৈরি হয়, ঐকিক নিয়মে বলতে পারি আয়রন তৈরি হয় তোমার 231.55 মেট্রিক টন এই যে Fe3O4 হতে, মেট্রিক টন Fe3O4 হতে। এখন আমাকে কতটুকু আয়রন তৈরি করা লাগবে, আমরা দেখছি আমার তো বিশুদ্ধ লাগবে 100, বাট 100টা আমরা পাই হচ্ছে 125 থেকে, তাহলে আমার তৈরি করা লাগবে 125 মেট্রিক টন। তাহলে তখন আমরা বলতে পারবো এখানে সুতরাং 125 মেট্রিক টন আয়রন তৈরি হয় 231, দেখো এখানে তাহলে ক্যালকুলেশন কত আসবে, এখানে 200 দেখো এখানে আসবে তোমার 231.55 ইন্টু 125 ডিভাইডেড বাই আসবে তোমার কাছে এখানে আমাদের 167.55 মেট্রিক টন Fe3O4 হতে। তাহলে দেখো এখানে কত আসবে তোমার, এটা আসবে তোমার 231.55 ইন্টু 125 ডিভাইডেড বাই 167.55, তাহলে এটা আসছে 172.7469 মেট্রিক টন Fe3O4 হতে। তাহলে Fe3O4 এটার মাস বা ভর কত সেটা আমরা পেয়ে গেছি। এখন আমার লাগবে কি বলতো, আমার লাগবে হচ্ছে আকরিকের ভর। এখন আকরিকের মধ্যে 23.14% ম্যাগনেটাইট বা Fe3O4 আছে, তার মানে 23.14 মেট্রিক টন Fe3O4 পাই আমরা 100 মেট্রিক টন আকরিক থেকে। তাহলে আমার এই Fe3O4 লাগবে হচ্ছে এত মেট্রিক টন, তাহলে এতটুকু কতটুকু থেকে পাবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো তোমার এখানে যে আমরা 23.14 এখানে লিখবো আমরা, আমাদের লেখাই আছে আকরিকের মধ্যে কি আছে, আকরিকে আমাদের 23.14%, দেখো কত পার্সেন্ট, 23.14% Fe3O4 আছে। তাহলে এখানে আমরা বলতে পারবো 23.14 মেট্রিক টন Fe3O4 পাওয়া যায় 100 মেট্রিক টন আকরিক হতে। তাহলে এখন সুতরাং আমার কতটুকু লাগতেছে বলো, এখানে আমার লাগতেছে তোমার 172.746, তাহলে এখানে লাগতেছে
.7469 মেট্রিক টন Fe3O4 পাওয়া যায়। তাহলে এখানে হবে তোমার এই যে কি করবা বলো, এখানে তোমার 100কে তাহলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100 টাইমস 172.7469 ডিভাইড বাই 23.14। কেমন? তাহলে আমরা জাস্ট এটাকে এখানে একটু বাড়াই দিব, আর এটাকে আমরা লেখাটাকে একটু পাশে নিয়ে আসতে পারি যেন আমরা দাগ দিয়ে যেতে পারি আর কি, এত মেট্রিক টন আকরিক হতে। তাহলে এখানে কত আসবে দেখো, ক্যালকুলেট করলে তাহলে এখানে আসবে আমাদের 100 ইন্টু 172.7469 ডিভাইডেড বাই 23.14। তাহলে এখানে আসবে তোমার 746.52 746.529 মেট্রিক টন আকরিক থেকে, মেট্রিক টন আকরিক থেকে। তাহলে আমাদের এখানে আমাকে এটাই জিজ্ঞেস করছিল কত মেট্রিক টন আকরিক প্রক্রিয়াজাতকরণ করতে হবে। তাহলে এখন আমরা এখানে বলবো কি বলতো, আমরা এখানে বলবো তোমার এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে এত মেট্রিক টন আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে। এটা জিজ্ঞেস করছিল এখানে কোশ্চেনে যে কত পরিমাণ আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং তোমার 746.529 মেট্রিক টন আকরিক প্রক্রিয়াকরণ করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন অনেকের মনে মানে কোশ্চেন আসতে পারে আসলে যে ভাই মানে আমরা অঙ্কটা কীভাবে করলাম, এটা আমাকে মিলাই দেন অঙ্কটা। তো আমি তোমাকে মিলাই দিয়ে আসো। অ্যাট ফার্স্ট আমরা কী করছি এখানে 746.5 প্রোডাকশন দিয়ে আমি তোমাকে একদম মানে প্রোডাকশন হাউস থেকে একদম কীভাবে ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা সহ দেখা দিচ্ছি। তখন আমার কাছে এত মেট্রিক টন কি আছে আমার কাছে, আকরিক আছে। তো এই আকরিকের অনলি 23.14% দিচ্ছে আমার কি বলতো এখানে, এই যে Fe3O4, এবং সেটার ভর কতটুকু, Fe3O4 কিন্তু এখানে এই যে এই ভরের 23.14% মানে কত জানো তোমার 172.7469 মেট্রিক টন। কেমন? তাহলে এত এই মেট্রিক টন কথাটাকে তাহলে এখানে নিয়ে আসো মেট্রিক টন Fe3O4। এখন এখান থেকে তোমার আয়রন প্রডিউস হচ্ছে, তুমি যখন এখানে কি করছো, গুঁড়া করছো, আর এখানে বাত্তা চুলিতে প্রদান করছো, তাহলে এখান থেকে তোমার আয়রন প্রডিউস হচ্ছে, আয়রন স্যাম্পল। এখান থেকে তোমার কি প্রডিউস হচ্ছে, আয়রন স্যাম্পল। তাহলে কতটুকু আয়রন স্যাম্পল তৈরি হয়েছে তোমার, ওই 125 মেট্রিক টন, 125 মেট্রিক টন আয়রন স্যাম্পল তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। আর এই যে 125 মেট্রিক টন আয়রন স্যাম্পল তৈরি হলো, তার মধ্যে বিশুদ্ধ মানে এটার বিশুদ্ধতা কতটুকু, 80%। তার মানে এখান থেকে তুমি আসলে 100 মেট্রিক টনে তুমি কি পাচ্ছ, 100 মেট্রিক টনে তুমি এখানে অশোধিত লোহা, আমরা যদি এটাকে একটু পাশে নিয়ে আসি, দাঁড়াও এটাকে একটু পাশে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি একটু করে, আমরা এখানে অশোধিত লোহা আমরা এখানে পাবো। এটা হচ্ছে আমার ফ্লো চার্ট, যে অ্যাট ফার্স্ট আমার কাছে এতটুকু তাহলে ছিল, পরে আমার 23.14 হয়েছে, পরে আমার প্রোডাক্ট তৈরি হয়েছে, সেই প্রোডাক্টের 80% হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তো এই ফ্লো চার্টে কিন্তু আমরা আগেছি। ফ্লো চার্ট দেখানোটা পরীক্ষা তোমার দায়িত্ব না, কারণ ফ্লো চার্ট তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে নেই, জাস্ট তোমাকে আমি বোঝানোর জন্য তোমাকে আমি ফ্লো চার্টটা করে দিলাম। এটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, কেমন? সেটা পরীক্ষায় তোমার এখানে লিখতে হবে না, পরীক্ষায় জাস্ট তুমি ম্যাথ করলেই চলবে। এখন আমি একটু করে দেখাই দিব স্টোইকিওমেট্রি ছাড়া তুমি কীভাবে ম্যাথটা সহজে করতে পারতো, আর একটু তোমার ক্যালকুলেশন অনেক লাইন কমতো আর কি, মানে এতটা লাইন করা লাগতো না এখানে। কেমন? চলো আমি তোমাকে দেখাই দিই কোন জায়গায় আসলে মানে তোমার ক্যালকুলেশন সহজ হতো আর কি। তাহলে এটাকে একটু কাজ করে একটু করে মুছে দিতে হবে আমাদের, এখানে দাগ দিই, পরে আমি এটা করে দিচ্ছি। প্রচারটা কমপ্লিট করার পরে আমি আরও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু আরও দিয়ে দাও, এখানে যোগ করে দাও। তারপরে এখানে আমরা চলে অ্যারোটা দিয়ে দিই, এটা যোগ করে দিব, 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা এইভাবে দাগ দিয়ে দিই। ওকে, ডান। তাহলে এইটা দিতেছে আমাদেরকে, এটা দিতেছে আমাদের ফ্লো চার্ট। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা ফ্লো চার্ট। আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটাকে আমরা দেখা দিলাম। ওকে,
আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। চলো আমরা স্টোইকিওমেট্রি কীভাবে করবো আমি তোমার বলি। স্টোইকিওমেট্রি কোথায় তুমি হেল্প পাইতা, এই যেখানে যে তুমি একটা বড় ক্যালকুলেশন করলো না, এটা তুমি স্টোইকিওমেট্রি ডাইরেক্ট করে ফেলতে পারতা। ক্যালকুলেশনটা কীভাবে, জাস্ট আমি যদি তোমাকে একটু শর্টকাটে দেখাই দিই, লাইন লিখে দিই জাস্ট স্টোইকিওমেট্রি, আমি যদি লাল কালার দিয়ে লিখে দিয়ে আসো তাহলে বুঝতে পারবা। স্টোইকিওমেট্রি কিওমেট্রি হলে তোমার কাজটা অনেক সহজ হয়ে যেত। কীরকম, তুমি লিখতে পারো এখানে n of Fe3O4 n of Fe3O4 ডিভাইডেড বাই হবে এখানে 1, ডিভাইডেড বাই কত হবে এখানে, ডিভাইডেড বাই হবে তোমার কাছে 1, কারণ দেখো Fe3O4 এর আগে 1 আছে, এর আগে 1 আছে, তাহলে ডিভাইডেড বাই হবে 1 ইজ ইকুয়াল টু n of Fe ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে 3। দেন প্রত্যেকের এটাকে ভর বাই এম করতা, আণবিক ভরগুলো বসাই দিতা, আণবিক ভর বসে তুমি এখানে সুন্দর মধ্যে কি সহজে কি বের করে ফেলতে পারতো বলো তো, এখানে আমাদের m of Fe3O4টা সহজে বের করে ফেলতে পারতাম, যেটা হয়তো 1/3 আপন বড় হাতের m of Fe3O4 ইন্টু এখানে হয়তো ছোটো হাতের m of Fe ডিভাইডেড বাই বড় হাতের m of Fe। তো আমাদের এখানে এক লাইনে কিন্তু আমাদের এখানে এই ভ্যালুটা চলে আসতো, এখানে যে জিনিসটা বেরিয়েছে সেটা আমাদের এক লাইনে চলে আসতো, কেমন, বাট এখানে কিন্তু আমাদের দেখো 5-6 লাইন করা লাগছে। সেটাকে আমি বক্স করে দিতে পারি, স্টোইকিওমেট্রি দিয়ে আমরা চাইলে এইভাবে করতে পারি আর কি, কিন্তু এটা এডমিশনে করবো আমরা, এইচএসসিতে আমরা এটা এই নিয়মে করবো না, কেমন, এডমিশনে আমরা এই নিয়মে করবো। ওকে, সো বুঝতে পারতো ঐকিক নিয়ম দিয়ে যে খুব বেশি ভেজাল তা না, ওই তুমি স্টোইকিওমেট্রি যদি পারো ঐকিক নিয়মও পারবা, আর স্টোইকিওমেট্রি দিয়ে আমরা এডমিশনে ম্যাথ করবো। তাহলে চলো আমরা নেক্সটে যাই, আসো আমরা এখানে নেক্সটে যাই। নেক্সটে বলছে আমাকে P2O5কে ঠান্ডা পানিতে যোগ করলে আর গরম পানিতে যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে লিখো, মানে কী উৎপন্ন হবে, আর 50 গ্রাম চুনাপাথরে তাপ দিলে কী পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। চলো আসো সলিউশন করি, আসো এ নাম্বারটা আমরা করবো, এখানে আসবে, আসো এর মধ্যে 1, এই যে আমরা P2O5কে নিলাম, এটাকে যদি আমরা এখন ঠান্ডা পানির মধ্যে চালনা করি, এই একটু মুখস্থ টাইপের জিনিস, এটা চ্যাপ্টার 3 এর পড়া, মানে হচ্ছে আমাদের তোমার আমাদের যে মৌলের পর্যায় ধর্ম ছিল তার পড়া এটা। এখানে কি উৎপন্ন হবে তোমার, এখানে উৎপন্ন হবে তোমার 2HPO3, আর অন্যদিকে তুমি যদি 2 নাম্বারটা দেখো, এখানে P2O5কে তুমি যদি নাও, যদি এখানে গরম পানির সাথে বিক্রিয়া করাও 3H2O, যে পানিটা হচ্ছে গরম, তাহলে এখানে কি প্রোডাক্ট তৈরি হবে, তাহলে এখানে তোমার প্রোডাক্ট তৈরি হবে ফসফরিক অ্যাসিড 2H3PO4। তারপর চলো বি নাম্বারে যাই, আসো বি নাম্বারে বলছে আমাকে এখানে আমরা চুনাপাথরকে তাপ দিছি, তাহলে চুনাপাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই এখানে আমরা, তাহলে এটা অবভিয়াসলি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এখন এখানে চুনাপাথরে ভর দেওয়া আছে, চুনাপাথরে কি দেওয়া আছে, এখানে আমাদের এটার এম দেওয়া আছে কতটুকু, 50 গ্রাম দেওয়া আছে। আমি কিন্তু সহজে স্টোইকিওমেট্রি দিয়ে আমার কি দরকার, এইটার দেওয়া আছে ইনফরমেশন, এটা সম্পর্কে বের করতে হবে, তো আমি সহজে স্টোইকিওমেট্রি দিয়ে অঙ্কটা ইজিলি করে ফেলতে পারি। বাট স্টোইকিওমেট্রি না অ্যাপ্লাই করে আমি ঐকিক নিয়মে করবো। কীভাবে করবো দেখো, এখানে এটার 1 মোল ইকুয়াল টু এটার 1 মোল, কারণ 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, তাহলে আমি এখানে এটা বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বা দিয়ে আমরা এখানে বলতে পারি, যদি এটা আমাদের আদি গুণ করে আণবিক পদ দিয়ে, তাহলে 1 ইন্টু কত, এখানে ক্যালসিয়াম হচ্ছে তোমার 40, এটা হচ্ছে কত, এখানে এটা হচ্ছে তোমার কাছে 12, এটা হচ্ছে তোমার কাছে এখানে 48, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু 40 প্লাস 16 তোমার এখানে হচ্ছে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমরা বলতে পারি তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এখন আমি ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে জানি, তা আমি এখানে তাহলে লিখতে পারবো ঐকিক নিয়ম। এখন বলতো কি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, তাহলে বলতে পারি আমি 100 গ্রাম, আচ্ছা এখানে জায়গা হবে না আসলে, তাহলে আমরা নেক্সট পৃষ্ঠায় করে দিয়ে আসো। তার আমরা ঐকিক নিয়ম এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় কতটুকু, এখানে বলো 56 গ্রাম, বাট ক্যালসিয়াম কার্বনেটের ভর কতটুকু 50 গ্রাম, তাহলে সুতরাং 50 গ্রাম, তাহলে অর্ধেক তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় 56 ইন্টু 50 ডিভাইডেড হচ্ছে এখানে কত, ডিভাইডেড হচ্ছে তোমার কাছে এখানে 100, এত গ্রাম, সেখানে কত আসবে, এখানে আসবে 28 গ্রাম আসবে, অর্ধেক হয়ে গেছে 56, তাহলে এই 28 গ্রামটা কিন্তু হচ্ছে আমার কাছে এখানে আনসার, 28 গ্রামটা হচ্ছে আমার কাছে এখানে
আনসার। সলিউশন এখানে আমরা লিখে দিয়ে সলিউশন লিখে দিয়ে আসো সলিউশন। ঠিক আছে, হোপফুলি সবাই বুঝতে পারছি এটা আমরা। এখন স্টোইকিওমেট্রিতে কীভাবে করতে হয় এটাকে? স্টোইকিওমেট্রিতে কোন অংশটা সহজ হইতো? এই অংশটা। তুমি তাহলে ডাইরেক্ট এটার ভর বের করে ফেলতে পারতা। কীভাবে? এটার আগেও 1 আছে, এটার আগেও 1 আছে, তাহলে দুটো মূল সংখ্যা সমান এখানে। তাহলে স্টোইকিওমেট্রি যদি আমরা করি এখানে স্টোইকিওমেট্রি, তাহলে এখানে কীরকম হবে দেখো, ওই যে অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট, যেহেতু দুটোটার আগে 1 তাই এটা দুটোটা ইকুয়াল হবে। তো আমার এখানে কী লাগবে? আমার এখানে তোমার ক্যালসিয়াম অক্সাইডের ভর লাগবে, আর এটা ভর আমি জানি 50 ডিভাইডেড বাই এখানে আণবিক ভর হচ্ছে 100, আর এখানে ভর ছিল কত? এটা ভর আমার বের করা লাগবে ক্যালসিয়াম অক্সাইডের, আর এখানে হচ্ছে 56। তাহলে এখান থেকে আমি এক লাইন আনসার বের করে ফেলতে পারি, অ্যাম অফ ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু হবে 28 গ্রাম। তাহলে স্টোইকিওমেট্রিতে কিন্তু এক লাইন অঙ্কটা হয়ে যায়, বাট এখানে কিন্তু তোমার নর্মালি ওকে ভেঙে ভেঙে করতে হচ্ছে। এটা হচ্ছে ঝামেলা আর কি দুটোর মধ্যে, কেমন বা পার্থক্য। আশা করি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে বক্স করে দিলাম, তাহলে এই জিনিসটা আশা করি সবার কাছে এখানে ক্লিয়ার। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে আমাকে দেখো এই ম্যাথে কী বলতেছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এত পারদ চাপে এত গ্রাম HCl থেকে বিক্রিয়া অনুসারে কত লিটার Cl2 গ্যাস পাওয়া যাবে? বিক্রিয়াটা দেওয়া আছে, মানে আমাকে এখানে Cl2 গ্যাসের আয়তন জিজ্ঞেস করা হয়েছে। কী জিজ্ঞেস করা হয়েছে? Cl2 গ্যাসের আয়তন আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তাইলে আমি যদি এখানে দেখার চেষ্টা করি, আসো এখানে আমাকে ইনফরমেশন দেওয়া আছে কার সম্পর্কে? HCl সম্পর্কে। তাহলে আমাকে এখানে ইনফরমেশন দেওয়া আছে আমাদের এখানে HCl সম্পর্কে জানতে চাইছে, কার সম্পর্কে? Cl এর সম্পর্কে জানতে চাইছে। তাহলে এখান থেকে আমরা দেখো একটা জিনিস খেয়াল করতে পারি কিনা, বা সলিউশন যেখানে আমরা করি। তো এখানে আমার কাছে কিন্তু এখানে আমরা বলতে পারি যে আমাদের কাছে 16 মোল, আমি যদি কি নিয়মে করে দিই তোমাকে এখানে, তাহলে আমি বলতে পারি 16 মোল HCl ইকুইভ্যালেন্ট টু 5 মোল Cl2। এখন এরপর আমি যদি এখন এখানে ভর দিয়ে গুণ করি, তাহলে 16 ইন্টু HCl হচ্ছে কত? 36.5 গ্রাম HCl ইকুইভ্যালেন্ট টু 5 ইন্টু 71 গ্রাম Cl2। তাহলে এখানে দেখো কত আসবে তোমার, এটা এখানে আসবে তোমার কাছে হচ্ছে যে আমাদের 16 ইন্টু 36.5, তাহলে হচ্ছে 584, আসছে 584 গ্রাম HCl। আর এখানে আসবে 5 ইন্টু 71, তাহলে 355 গ্রাম, 355 গ্রাম ক্লোরিন আছে এখানে, কেমন? আচ্ছা, এখন আমাকে HCl এর ভর দেওয়া কতটুকু? HCl এর ভর দেওয়া এখানে 9.41 গ্রাম। তার আমরা দেখতে হবে আমাদের এত গ্রাম থেকে এতটুকু তৈরি হয়, তাহলে 9.41 থেকে কতটুকু তৈরি হবে সেটা আমাকে দেখতে হবে, কেমন? তাহলে তখন আমরা কী বলতে পারবো এখানে? আমরা বলতে পারবো এখানে হচ্ছে আমার কাছে দেখো যে আমার ঐকিক নিয়ম যদি আমি করি, তাহলে আমরা বলতে পারবো এখানে যদি লিখে দিই যে 584, আমরা লিখতে পারবো এখানে 584 গ্রাম হতে তোমার হচ্ছে যে Cl2 তৈরি হয়, 584 গ্রাম HCl হতে Cl2 তৈরি হয়, Cl2 তৈরি হয় 355 গ্রাম। সুতরাং এটা হচ্ছে 9.41 গ্রাম। HCl হতে Cl2 তৈরি হয় 355 ইন্টু 9.41 ডিভাইডেড বাই কত এখানে? 584 ডিভাইডেড বাই কত এখানে? 584। তাহলে দেখো এখানে কত আসবে? এখানে আমি হিসাব যদি করি, এখানে আসছে উপরে আছে 355 ইন্টু 9.41 584, সেটা আসবে 5.72 গ্রাম। তাহলে কিন্তু আমরা এখানে আমরা Cl2 ভর পেয়ে গেছি। এখানে আমাকে বলছে Cl2 তুমি কী বের করো, কত লিটার আয়তন পাওয়া যাবে। এখন দেখো এখানে প্রেশার দেওয়া আছে কতটুকু, দেখো প্রেশার কোয়েশনে দেওয়া 787 মিলিমিটার পারদ। অ্যাটমসফিয়ার নিয়ে দিলে কী করতে হবে? এই 787-কে তাহলে আমাদের এখানে 760 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে ভাগ করা লাগবে করে দিয়ে 760 দিয়ে ভাগ করা লাগবে, এটা গেল অ্যাটমসফিয়ারে। ভলিউম কত এখানে? ভলিউম তোমার এখানে দেওয়া আছে, আমাকে বের করতে হবে এটা। আমি এন তো বের করতে পারি, m/m, তাহলে এম আসবে এখানে 5.72, আর বড় হাতের এম হচ্ছে বড় হাতের 71। তারপর এখানে আর আমরা জানি টেম্পারেচার এখানে কত দেওয়া? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে হচ্ছে 40 প্লাস 273, তাহলে হবে 313 কেলভিন। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো বেড়েছে। তাহলে এখন আমি যদি এখানে ভি বের করতে চাই, তাহলে এখানে আসবে কত? nRT ডিভাইড বাই পি, nRT ডিভাইড বাই এখানে আসবে পি। তাহলে ভ্যালুগুলো দেখি কত আসে এখানে। এন মানে কত? এন মানে হচ্ছে তোমার এখানে 5.72 ডিভাইড বাই 71 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 71। আর মানে কত? 0.08
2:1 টেম্পারেচার কত এখানে টেম্পারেচার তোমার এখানে হচ্ছে 313 কেলভিন আর এখানে প্রেশার কত প্রেশার দেওয়া আছে তোমার আমাদের 787 আর ইন্টু এখানে যা উড়ে যাবে 760 তাহলে দেখো এখানে কত আছে তোমার 5.72 ইন্টু 0.0821 ইন্টু 313 ডিভাইডেড বাই 71 ইন্টু 787 ইন্টু 760 তাহলে আসছে 1.999 লিটার এটা নিয়ার অ্যাবাউট আমরা 2 লিটার বলতে পারি ঠিক আছে তাহলে এখানে আমি নর্মাল নিয়মে তোমার এটা করে দিছি তাহলে তুমি স্টোকিওমেট্রি করতে পারতা স্টোকিওমেট্রিতে কোন পার্টটা বের করতে পারতা আমি তোমাকে শিখিয়ে দিয়ে আসো বলি তাহলে বক্স করে দিই এখানে বক্স করে দিলাম তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার স্টোকিওমেট্রিতে কোন পার্টটুকু করতে পারতাম আমি বলি এই যে এই পার্টটুকু দেখতেছো না এটা স্টোকিওমেট্রিতে করা যেত আমরা লিখতে পারতাম এখানে n of HCl ডিভাইড বাই 16 ইজ ইকুয়াল টু n of Cl2 ডিভাইড বাই 5 তো সেখান থেকে আমরা সরাসরি m of Cl2 বের করে টাইমটা এখানে বের হয়ে গেছে ডাইরেক্ট আমি এখানে ওই যে তোমার তখন এখানে সূত্র বসে আমরা ইজিলি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারতাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছি এটা তাহলে চলো নেক্সটে চলে যাই আমরা আসো নেক্সটে যাই নেক্সটে বলছে আমাকে 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ প্রণালীতে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে বিক্রিয়ায় কত গ্রাম কার্বন প্রয়োজন পড়বে প্রথম কথা কার্বন বিজারণ প্রণালী বলতে আমরা মনে রাখবো কার্বন যুক্ত করাকে বোঝায় কেমন তাহলে আমরা কি মনে রাখবো এখানে আমরা মনে রাখবো কার্বন বিজারণ প্রণালী বলতে কি বোঝায় বলতো এখানে কার্বন যুক্ত করাকে বোঝায় কার্বন যুক্ত করাকে বোঝায় তাহলে চলো বিক্রিয়াটা তোমাকে আমি লিখে দিই এবং বুঝাই দিই এটাকে চলো একটু বক্স করে দিই আমরা আসো আগে তার আমরা মনে রাখবো কার্বন বিজারণ বলতে আসলে কার্বন যুক্ত করাকে আমরা বুঝবো আচ্ছা তাহলে দেখো এখানে বলছে আমার কাছে একটা জিঙ্ক অক্সাইড আছে তুমি তার সাথে কি করবা কার্বন বিজারণ প্রণালী করবা তার মানে এখানে যে সলিউশন লিখি আমরা তার আমার কাছে এখানে আছে জিঙ্ক অক্সাইড এখানে আমি কার্বন যোগ করব কার্বন যোগ করলে এখানে কি হবে এখানে জিঙ্কটা তখন আলাদা হয়ে যাবে কারণ বলছে যে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে তাহলে জিঙ্ক আলাদা হয়ে গেছে আর কার্বন আর অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড তৈরি করছে তাহলে আমাকে জিঙ্কের ব্যাপারে ইনফরমেশন জানতে চাইছে দেখো জিঙ্কের ব্যাপারে ইনফরমেশন জানতে চাইছে আর কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে জিঙ্ক অক্সাইড সম্পর্কে তোমাকে ইনফরমেশন দেওয়া আছে যে ওখানে বলছে কি যে 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইডেতে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে তাহলে তো সোজা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে এখানে আমরা দেখতেছি 1 মোল অফ জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল অফ জিঙ্ক তাহলে ওইভাবে আণবিক ভর দ্বিগুণ দিব তাহলে 1 ইন্টু জিঙ্কের কত হয় 65.4 প্লাস অক্সিজেন হচ্ছে 16 এত গ্রাম জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু 65.4 এখানে আসবে এত গ্রাম জিঙ্ক আসবে তাহলে এখানে আমাদের পাবো তুমি দেখো এখানে কত আসবে এটা আসবে হচ্ছে আমাদের 65.4 প্লাস 16 তাহলে আসছে হচ্ছে যে আমাদের 81.4 গ্রাম তাহলে এটা আসছে আমাদের 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 65.4 গ্রাম জিঙ্ক তাহলে এখানে আমি কথায় বলতে পারি যে 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে আমরা জিঙ্ক পাই হচ্ছে এত গ্রাম তাহলে বলতে পারি 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে 65.4 গ্রাম বা আমরা লিখতে পারি জিঙ্ক উৎপন্ন হয় কত 65.4 গ্রাম তাহলে সুতরাং আমাকে বলছে 16.26 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে তাহলে 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে জিঙ্ক উৎপন্ন হয় তাহলে এটা কত হবে দেখো এখানে এটা হবে এখানে 65.4 ইন্টু 16.26 81.4 গ্রাম তাহলে এখানে দেখো কত আসবে তোমার এটা আমরা যদি হিসাব করি এখানে তাহলে আসবে 65.4 ইন্টু 16.26 ডিভাইডেড বাই 81.4 তাহলে এটা আসছে 13.06 গ্রাম তাহলে এখানে কত আসছে আমার কাছে এখানে আসছে আমার কাছে 13.06 গ্রাম কেমন আচ্ছা আশা করি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে কি বলতে এখানে আনসার তাহলে আমি বক্স করে দিই এখানে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার আমি বক্স করে দিচ্ছি বক্স করে দিলাম হ্যাঁ ওকে সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার একটা আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন করছে আমাকে বিক্রিয়ায় কত গ্রাম কার্বন প্রয়োজন পড়বে এগুলো কিন্তু স্টোইকিওমেট্রিতে আমি একদম সহজে করে ফেলতে পারতাম বাট আমার কাছে যদি স্টোইকিওমেট্রি নাই তাহলে আমাকে নর্মাল নিয়মে করতে হবে তাহলে আমাকে এখানে কার্বনের ব্যাপারে ইনফরমেশন জানতে চাইছে তাহলে এখানে আমি বলবো 1 মোল জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে 1 মোল কার্বনের সাথে তাহলে দেখো আমরা লিখতে পারবো এখানে
যেহেতু ঐকিক নিয়মে তুমি বুঝতে পারতো যে স্টোইকিওমেট্রি কীভাবে করতে হবে। 1 মোল জিঙ্ক অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল কার্বন। তাহলে উভয় পক্ষে হচ্ছে আমরা কী করবো এখানে, ওই যে আমরা উভয় পক্ষে আমরা এদের আণবিক ভর দ্বিগুণ দিব। তাহলে এখানে কত আসবে 1 × 65.4 প্লাস, দেখো এখানে আসবে কত 1 × 65.4 প্লাস এখানে হবে 16, এখানে হবে গ্রাম, এখানে হবে জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু, এখানে হবে কত 1 × 12, তারপর এখানে হবে তোমার কাছে হচ্ছে গ্রাম, এখানে হবে কার্বন। তাহলে এখান থেকে আমরা কত পাবো, দেখো এখানে পাবো হচ্ছে আমরা 81.4 পাবো, তাই না? 65 আর 16 যোগ করলে হচ্ছে 81 হয়, আর এখানে 0.4 আছে, তাহলে 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু 12 গ্রাম তোমার এখানে হবে কত কার্বন। তাহলে আমি এখানে বলতে পারি, আমাকে কার্বনের অ্যামাউন্ট বের করতে হবে না, তাহলে আমি বলতে পারি এত গ্রাম জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে এত গ্রাম কার্বনের সাথে, কারণ দেখো কার্বনের সাথে রিয়াকশন করতেছিল। তাহলে আমরা বলতে পারবো এখানে 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে 12 গ্রাম কার্বনের সাথে। তাইলে আমার জিঙ্ক অক্সাইডের ভর দেওয়া ছিল কত এখানে 16.26 গ্রাম, তাহলে 16.26 গ্রাম জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে। তাহলে এটা হবে কত এখানে বলো, এখানে জাস্ট তোমার মাল্টিপ্লাই হয়ে যাবে এটা, তাহলে এখানে হবে তোমার 12 টাইমস এখানে হবে 16.26 ডিভাইড বাই তোমার এখানে হবে 81.4 গ্রাম কার্বন এর সাথে। তাহলে এখান থেকে কিন্তু আমাদের আনসার বেরিয়ে আসবে। দেখো এখানে কত আনসার আসবে, এখানে আসবে আমাদের 12 × 16.26 ডিভাইডেড বাই 81.4, তাহলে এটা আসছে 2.397, তাহলে এটা আসছে কত 2.397 গ্রাম কার্বনের সাথে, এত গ্রাম কার্বনের সাথে। ঠিক আছে, সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি এখানে। তো এটাকে আমরা বক্স করে দিই, এখানে আসো, এটাকে আমরা চলো বক্স করে দিচ্ছি এখানে, সেটাকে আমরা এখানে বক্স করে দিচ্ছি। আমি এক্সপেক্ট করতেছি তোমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছো, তাহলে হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো, নেক্সট আমাকে বলতেছে 1 কেজি চুনাপাথরকে অতিরিক্ত HCl দ্রবীভূত করা হলে প্রমাণ অবস্থা মানে কোন অবস্থা, STP অবস্থা বোঝাচ্ছে। কেমন প্রমাণ অবস্থায় কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, মানে STPতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে সেটা আমাকে এখানে বের করতে হবে। আর এখানে চুনাপাথরের ভর দেওয়া আছে কতটুকু 1 কেজি। তাহলে আমি যদি সলিউশন করার সময় রিয়াকশনটা লিখে ফেলি। আসো, আমরা কি করলাম, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেটকে নিলাম, সেটাকে আমরা HCl এর মধ্যে দ্রবীভূত করছি। তো HCl এর মধ্যে দ্রবীভূত করলে এখান থেকে কী পাওয়া যায় বলো তো, এখানে আমরা সবাই জানি এখান থেকে পাওয়া যাবে হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে, আর এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে পানি তৈরি হবে, আর এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এখানে একটা 2 দিতে হবে তোমার এখানে, তাহলে দেখো সমতা এখানে হয়ে গেছে। তাহলে আমার এখানে ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, আমার কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে ইনফরমেশন জানতে চাইছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের যদি আমি স্টোইকিওমেট্রি করাতে একদম সোজা NaCO3 = NaCO2, তো সেখান থেকে তুমি হচ্ছে NaCO2 কে লিখতে পারো BSTP ডিভাইডেড বাই 2.4, তখন সেখান থেকে BSTPটা বের করে ফেলবা, আর এটা N = লিখতে পারো m/m, এটার ভর দেওয়া আছে, আণবিক ভর দিয়ে ভাগ করে দিয়ে তুমি কিন্তু ইজিলি 1 মুহূর্ত অঙ্কটা করে ফেলতে পারবা। কেমন, বাট এখানে যদি আমরা করতে চাই, এখানে আমরা লিখতে পারবো আমাদের 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এটা ইকুয়াল টু কত বলো তো, এখানে এটা ইকুইভ্যালেন্ট টু তোমার এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাইলে এখানে আমাকে একটু করে বলে, এদের যদি আমি আণবিক ভর দ্বিগুণ করি, ক্যালসিয়াম হচ্ছে 40, এটা হচ্ছে আমাদের 12, এটা হচ্ছে আমাদের কাছে এখানে 48, আর এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ওই নিয়মে করতে হবে। কেমন, তাহলে এখানে আসবে 1 × এখানে আসবে তোমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কত আসবে, এটা হবে তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আর ইকুইভ্যালেন্ট এখানে হবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে অ্যাট ফার্স্ট আমি লিখবো এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 1 মোল, মানে হচ্ছে 44 গ্রাম। তাহলে সুতরাং আমার ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে 1000 গ্রাম, মানে 1 কেজি বলছো না, তাহলে 1000 গ্রাম হতে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এখানে, এটা হবে তোমার হচ্ছে যে ভাই চলো আমরা দেখা যাচ্ছে 440 হবে। কেমন, কীভাবে আসবে এটা, এই 44কে তুমি তাহলে এখানে 1000 দিয়ে গুণ করবা, 100 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে এত গ্রাম, তাহলে এখানে আসছে তোমার 440 গ্রাম আসছে। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডের ভর কতটুকু বলো, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে আমার 440 গ্রাম চলে আসছে। তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারি না কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা কত হবে, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত হবে বলো, আমরা জানি সবাই হচ্ছে মোল সংখ্যা ইকুয়াল টু হবে এই যে আমাদের এখানে কত বলো তো, এখানে 440 ডিভাইডেড বাই 44 ইজ ইকুয়াল টু মোল সংখ্যাকে আমরা আবার কি লিখতে পারি, এটা STPতে আয়তন,
লিটার এককে, কারণ আমার এসটিপিতে আয়তন লাগতেছে এখানে, ডিভাইড বাই 22.4, ডিভাইড বাই কত এখানে 22.4। তাহলে এখানে কত আসবে বলো, আমাদের বিএসটিপি লিটার এককে এটা হয়ে যাবে 10 × 22.4। তার মানে আমি বিএসটিপি না লিখে আমি শুধুমাত্র যেহেতু কার্বন ডাইঅক্সাইড বের করতেছি, তাহলে ভি অফ কার্বন ডাইঅক্সাইড এটা কত আসবে 224 লিটার আসবে। তাহলে 224 লিটার এইটা হচ্ছে আমাদের কাছে কি বলতো এখানে আনসার, 224 লিটার এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আমি আশা করতেছি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো, যারা বক্স করে দিলাম এখানে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট অঙ্কে আমাকে বলতেছে 0.15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করায় 1.1435 গ্রাম এজিসিএল পাওয়া গেছে, লবণে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করো। আচ্ছা, তো লবণটার মধ্যে আমাকে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি দেখতে হবে আমার এই লবণে তোমার, তার মানে এখানে যে লবণের ভরটা দেওয়া আছে সেটা কিন্তু কি না, বিশুদ্ধ না। তাহলে তোমাকে আগে বিশুদ্ধ ভরটা বের করতে হবে, কেমন? তারপর সেখান থেকে আমার ক্লোরাইডের শতকরা পরিমাণটা আমাকে বের করতে হবে। আমি তোমাকে বুঝাই বলি, দেখো রিয়াকশন এখানে কী হচ্ছে আমি বলি। সলিউশন এখানে বলছে কি, তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড আছে, তুমি এখানে এটাকে সিলভার নাইট্রেট যোগ করছো, সিলভার নাইট্রেট যোগ করার পরে তুমি এখান থেকে কী পাইছো, সিলভার ক্লোরাইড পাইছো, তুমি এখান থেকে পাইছো সিলভার ক্লোরাইড পাইছো, আর এটা কী পাবা, সোডিয়াম নাইট্রেট পাবা। এখন তুমি খেয়াল করো, তোমার কোয়েশ্চনে বলে দিছে এই ভ্যালুটা কত, এখানে কত গ্রাম উৎপন্ন হবে তোমাকে বলে দিছে। এখানে বলেছে তোমাকে কত গ্রাম উৎপন্ন হবে, 0.1435 গ্রাম উৎপন্ন হয়েছে। আর বলছে এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের ভর হচ্ছে এতটুকু। বাট আবার জিজ্ঞেস করছে লবণটার মধ্যে ক্লোরাইডের শতকরা পরিমাণ কত। তাহলে আগে চলো আমরা চেক করে দেখি যে এত গ্রাম এজিসিএল তৈরি করতে কত গ্রাম এনএসিএল লাগছে। যদি এত গ্রামই এনএসিএল লাগে তাহলে বুঝবো আমরা পুরো এনএসিএলটা বিশুদ্ধ ছিল। বাট এটা যদি না লাগে তাহলে আমরা বুঝবো এটা অবিশুদ্ধ ছিল, এবং এখানে বিশুদ্ধ ভর কতটুকু সেটা আমরা বের করবো। আসো তাহলে আমরা এখানে বলতে পারি রিয়াকশনে, দেখো এখানে আমরা লিখতে পারি এখানে ওই নিয়ম করলে 1 মোল NaCl, স্টোইকিওমেট্রিতে একদম সোজা n of NaCl = n of AgCl দিয়ে করে ফেলবা। তাহলে ইকুইভ্যালেন্ট টু 1 মোল AgCl। তাহলে দুইটার যদি আমি এখন এখানে আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 1 ইন্টু এটা হবে 23, এখানে হবে তোমার কাছে 35.5। তো এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু ভাই সিলভারের আণবিক ভর কত, সিলভারটা হচ্ছে 108। আমরা মনে রাখবো এখানে এম অফ সিলভার এটা কত হয়ে থাকে, এখানে এটা হয়ে থাকে 108 হয়ে থাকে, ঠিক আছে। এটা কত হয়ে থাকে, এটা হয়ে থাকে এম অফ সিলভার হচ্ছে 108 হয়ে থাকে। এটা মনে লিখে দেওয়া হয় নাই, তাহলে জাস্ট একটু মনে রাখিও, বা এটা আগের পৃষ্ঠ তোমরা একদম প্রথম পৃষ্ঠে লিখে রাখতে পারো, যেখানে আমি পারমাণবিক ভরগুলো লিখে দিছি। ওকে, সো এখানে প্লাস এরপর কত হবে 35.5, কারণ সিএল আছে একটা, এত গ্রাম AgCl। তাহলে এখানে কত আসবে বলো, এখানে আসবে তোমার কাছে 58.5 আসবে, 5 গ্রাম NaCl ইকুইভ্যালেন্ট টু, আর এখানে কত আসছে দেখো, এখানে 108 যোগ 35.5, তাহলে এখানে আসছে 143.5, এখানে আসছে 143.5 গ্রাম AgCl আসছে। এখন আমি AgCl অ্যাকচুয়ালি এতটুকু উৎপন্ন হয়েছে সেটা শিওর। এখন আমাকে দেখতে হবে যে এটার ভর কত, মানে এটা অ্যাকচুয়ালি আমার এখানে বিশুদ্ধ ভর কিনা, কেমন? আচ্ছা, তাহলে এটা আমার চেক করতে হবে এখানে। তাহলে এখানের মধ্যে বা আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি আমরা এই 143.5 গ্রাম AgCl পাই হচ্ছে আমরা এত গ্রাম NaCl থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 143, কারণ যেটা সম্পর্কে জানি সেটাকে বামে লিখতে হবে। আমরা AgCl পাই, AgCl পাওয়া যায় কোত্থেকে 58.5 গ্রাম NaCl হতে। তার আমার কাঙ্ক্ষিত ভর কতটুকু, 0.1435 গ্রাম। এতটুকু AgCl পাওয়া যাবে কতটুকু থেকে দেখো, এখানে এটা হবে তোমার কাছে 58.5 ইন্টু 0.1435 ডিভাইডেড বাই 143.5 এত গ্রাম NaCl হতে। তাহলে দেখো এটা কত আসে এখানে, তাহলে এখানে আসবে তোমার 58.5 ইন্টু 0.1435 ডিভাইডেড বাই 143.5। সো এটা আসছে 0.0585, এটা আসছে 0.0585। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে NaClটা আসলে কতটুকু ব্যবহৃত হয়েছে বলো তো। NaClটা আছে তোমার অ্যাকচুয়ালি কতটুকু আছে, 0.0585 গ্রাম আছে, কেমন? এখানে অ্যাকচুয়ালি কতটুকু আছে, 0.0585 গ্রাম আছে, মানে আমি এখান থেকে বের করে নাড়াটাকে এখানে বসাইছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আমার কাছে NaCl আসলে অ্যাকচুয়ালি কতটুকু আছে, এতটুকু আছে। মানে এটা কিন্তু আমার পুরো ভরের মধ্যে NaCl আছে হচ্ছে এতটুকু। বাট আমাকে বলছে ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করো, তাহলে ক্লোরাইডের পরিমাণ কত সেটা চলো দেখি আসো।
আমরা কিন্তু এখন বের করছি NaCl এর পরিমাণটা কত, মানে এতটুকুর মধ্যে NaCl কতটুকু আছে সেটা আমরা বের করছি। এখন দেখতে হবে এখানের মধ্যে আবার ক্লোরিন কতটুকু আছে, মানে এতটুকুর মধ্যে ক্লোরিন কতটুকু আছে, কারণ আমাকে ক্লোরাইডের শতকরা পরিমাণ লাগবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে তোমার এখানে দেখো আমাদের কাছে যে NaClটা থাকে, NaCl সেটা কিন্তু এভাবে ভাগ হয় Na+ আর Cl-। তাহলে এটা যদি তোমার কত হয় 58.5 হয়, 5 গ্রাম হয় আণবিক ভর, এটা কিন্তু হবে 35.5 গ্রাম। তাহলে আমি লিখতে পারবো 58.5 গ্রামের মধ্যে Cl থাকে কতটুকু, আমাদের ক্লোরাইড আয়ন থাকে, আর আমরা লিখতে পারবো এখানে 58.5 গ্রাম NaCl এ Cl- পাওয়া যায়, Cl- পাওয়া যায় ঐকিক নিয়মে যদি করি তাহলে আসবে এখানে কত 35.5 গ্রাম। তাহলে সুতরাং NaCl এখানে আছে কতটুকু 0.0585, তাহলে 0.0585 গ্রাম NaCl এ Cl- পাওয়া যাবে। কত হবে দেখো এখানে, এটা আমি জাস্ট যদি গুণফল করি এখানে, তাহলে এখানে আসবে তোমার 35.5 ইন্টু 0.0585 ডিভাইডেড বাই হচ্ছে 58.5 গ্রাম। তাহলে এখানে কত আসবে দেখো, এটা আমরা যদি বের করি এখানে, তাহলে এখানে আসবে তোমার 35.5 ইন্টু 0.0585 ডিভাইডেড বাই 58.5, তাহলে আসছে 0.0355 গ্রাম আসছে। তাহলে NaCl কিন্তু আমি ক্লোরাইড আয়নের ভর কিন্তু পেয়ে গেছি। তার মানে আমার পুরা যে 0.15 গ্রাম দ্রবণ আছে তার মধ্যে শুধুমাত্র Cl- হচ্ছে এতটুকু। আর আমি জিজ্ঞেস করছি কি শতকরা পরিমাণ বের করো, তাহলে পার্সেন্টেজ অফ ক্লোরাইড আয়ন শতকরা পরিমাণ। তাহলে টোটাল দ্রবণের তোমার ভর ছিল হচ্ছে 0.15, তার মধ্যে Cl পাওয়া গেছে শুধুমাত্র 0.0355, তাহলে ইন্টু 100% করে দিব। তাহলে দেখো এখান থেকে আমরা টোটাল ভর এখানে আমরা টোটাল পার্সেন্টেজ কত পাচ্ছি আমরা এখানে 0.0355 ডিভাইডেড বাই 0.15 ইন্টু হচ্ছে 100%, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা 23.667%, 23.667%। তাহলে আমার ক্লোরাইড আয়নের শতকরা পরিমাণ কত এত, কেমন? সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। আমার ক্লোরাইড আয়নের শতকরা পরিমাণ হচ্ছে আমাদের এত, বক্স করে দিলাম। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে কিন্তু আমাদের এখানে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের শেষ, এই যে এই অঙ্কটা আমাদের শেষ। চলো নেক্সটে যাই আসো। নেক্সটে বলছে আমাকে এত গ্রাম চুনাপাথর এবং HCl বিক্রিয়ার ফলে এত তাপমাত্রায় এত চাপে এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেছে, ওই চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনের শতকরা পরিমাণ বের করো। তাহলে মানে এখানে যে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট আছে এটা যে ভরটা সেটা কিন্তু বিশুদ্ধ না, আমাকে ক্যালসিয়াম কার্বনের শতকরা পরিমাণ বের করতে বলছে, মানে বিশুদ্ধকে টোটালটা ডিভাইড করে পার্সেন্টেজ কত আছে সেটা বের দেখতে বলছে। তাহলে চলো রিয়াকশন লিখে দিই, রিয়াকশন লেখার মধ্যে আনসার করি। তো আমার কাছে চুনাপাথর আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, এর সাথে আমি HCl-কে বিক্রিয়া করাচ্ছি, তাহলে 2 মোল বিক্রিয়া করে। তো 2 মোল বিক্রিয়া করে এখানে কি তৈরি করে বলো, এখানে তৈরি করে হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে, আর এখানে তৈরি করবে তোমার কাছে কি বলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এখানে তোমার কাছে পানি তৈরি করবে। এখন আমার কোশ্চেন এখানে আমাকে বের করতে বলছে ক্যালসিয়াম কার্বনেট এটা ভর বের করতে হবে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি কতটুকু বিক্রিয়া করছে। এটা তো মিশ্রণের ভর কি চুনাপাথরের, কেমন চুনাপাথর যে দ্রবণের ভর হচ্ছে এটা, বাট আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট কতটুকু বিক্রিয়া করছে, তার মধ্যে কতটুকু ভেজাল আছে। আর ডাটা দেওয়া আছে কার সম্পর্কে, কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আমার ডাটা দেওয়া আছে। তাহলে এখানে 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, তাহলে এখানে আমি বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু আমাদের কাছে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা জিনিস যদি এখানে এটা কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করতে পারি না আমরা এখানে, কীভাবে বের করতে পারি দেখো তো, আমরা জানি সবাই PV = nRT, তাহলে বা n = কত হবে PV ডিভাইডেড বাই RT হবে, n = হবে তোমার কাছে এখানে PV ডিভাইডেড বাই RT হবে। যদি তুমি এখানে ভ্যালুগুলো বসাই দাও, দেখো তো প্রেশার এখানে কত 750 মিলিমিটার পারত, 750, এটাকে যদি অ্যাটমসফিয়ার নিতে 760 দিয়ে ভাগ করো ইন্টু ভলিউম কত, এখানে ভলিউম হচ্ছে 1.265, আর হচ্ছে তোমার 0.0821, আর টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি, তো 37 হিসাবে তুমি তার এখানে 273 যোগ করো। তাহলে এখানে দেখো কত আসে তোমার এটা এনএবিলুটা দেখো এখানে কত আসে আমাদের, এনএবিলু আসবে আমার কাছে এখানে 750 ডিভাইডেড বাই ইন্টু 1.265 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.0821 ইন্টু 37 প্লাস 273, তাহলে এই জিনিসটা আসছে আমার কাছে 0.049 আসছে, এত মোল আসছে। তাহলে আমি বলতে পারবো আমার এখন কি লাগবে এখানে বলো তো, আমার লাগবে যে ক্যালসিয়াম কার্বনেটের ভর লাগবে। তাহলে আমি বলবো 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে, তাহলে এত মোল তৈরি হবে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট হতে, আমরা লিখবো এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 1 মোল ক্যালসিয়াম
কার্বনেট হতে। তাহলে আমার তৈরি করতে হবে, সুতরাং 0.049 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তোমার এখানে আমাদের কত 0.049 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেট এখন মোল সংখ্যা জানি, তার একটা ভর বের করে ফেলতে পারবো না। তাহলে এম অফ ক্যালসিয়াম কার্বনেটে কত আসবে, এই যে এন ইন্টু বড় হাতের এম, কারণ এন মানে হচ্ছে এম বাই এম, তো ছোটো হাতের এম মানে কত আসবে, তাহলে এন ইন্টু বড় হাতের এম। এন এখানে হচ্ছে 0.049, এটা বড় হাতের এম হচ্ছে তোমার এখানে 100, তাহলে এখানে কত আসবে বলো তো। তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আসবে এখানে 4.9, তাহলে এখানে আসবে 4.9 গ্রাম আসবে। ঠিক আছে, কত আসছে 4.9। অ্যাকচুয়ালি এটা যদি ভাব ভেঙে লিখি তাহলে 4.9049 গ্রাম আসছে। তার মানে এটা কিন্তু ছিল যে তোমার টোটাল চুনাপাথরের ভর, বাট তার মধ্যে অ্যাকচুয়াল চুনাপাথর আছে কিন্তু 4.9049 গ্রাম। তাহলে আমরা যদি বের করি পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এই জিনিসটা আসবে এখানে ক্যালসিয়াম কার্বনের পরিমাণ পাওয়া গেছে কতটুকু, এখানে 4.9049, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6.25 ইন্টু তোমার এখানে হচ্ছে 100%। তাহলে দেখো এখানে কত আসবে তোমার, আমরা এখানে বের করতে পারি 4.9049 ডিভাইডেড বাই 6.25 ইন্টু তোমার এখানে কত 100, সো এটা আসবে তোমার 78.47, তোমার এখানে 78.4784%। তাহলে ক্যালসিয়াম কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে আমাদের এত এখানে। ঠিক আছে, আমরা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছি, এখানে আমি বক্স করে দিচ্ছি এটাকে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই আসো আমরা এখানে। নেক্সট অঙ্কে আমাকে বলতেছে 1 টুকরা সাদা ফসফরাস বাতাসে নিক্ষেপ করা হলো এবং প্রজ্বলিত হলো, এই ঘটনার উপর ভিত্তি করে প্রশ্নগুলো উত্তর দাও। বাতাসে ঘটমান রাসায়নিক বিক্রিয়াটি বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সহ উল্লেখ করো। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি, আসো সলিউশন করি আসো। তো আমাদের ফসফরাসটা কিন্তু নাইট্রোজেন শ্রেণীভুক্ত, নাইট্রোজেন শ্রেণীভুক্তের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনটাই N2 হয়ে থাকে, বাকিগুলো কিন্তু তোমার সবগুলো 4 হয়ে থাকে, যেমন P4, তারপর নাইট্রোজেনের কী আছেন নাফিস আছে S4 এরকম হয়ে থাকে, তাই না। তাহলে সাদা ফসফরাসের কী হবে, P4 হবে না, সাদা ফসফরাসের কী হবে এখানে P4 হবে, এবং এটার ভৌত অবস্থা সলিড। তো এই P4টাকে তুমি কী করছো, এখানে বাতাসে নিক্ষেপ করছো, তাহলে প্রজ্বলিত হয়েছে, মানে এখানে অবশ্যই জারণ হয়েছে, তার মানে অবশ্যই অক্সিজেনের সাথে রিয়াকশন হয়েছে, অক্সিজেন গ্যাসের সাথে। তো অক্সিজেন গ্যাসের সাথে রিয়াকশন এখানে কী তৈরি করবে বলো তো, এখানে আমাদের P4 অক্সিজেন গ্যাসের সাথে রিয়াকশন করে এখানে তৈরি করবে P2O5, কী তৈরি করবে P2O5 তৈরি করবে, এবং এটা 2 মোল তৈরি হবে, কারণ এখানে দেখো P4 আছে, আর এখানে কী তৈরি করতে হবে, গ্যাস তৈরি করতে হবে, এখানে গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কী বের করে ফেলছি, আমাদের ঘটমান রাসায়নিক বিক্রিয়াটি এবং উৎপাদের ভৌত অবস্থা সহ উল্লেখ করছি তোমার এখানে, কেমন। ওকে, সো এটা ছিল আমাদের A নম্বর কোয়েশ্চন। এবার দেখো B নম্বর কোয়েশ্চন কী বলছে, উৎপাদের পরিমাণ ছিল এত, তাহলে উৎপাদের পরিমাণ যদি এত হয় তাহলে বাতাসে কী পরিমাণ ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল, তাহলে ফসফরাসের আমরা এখানে কী বের করতে বলছে, ভর বের করতে বলছে, আর কত মোল ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল, ভর বের করতে পারলে তো আণবিক ভরটা আমাদের বের করা একদম সোজা। তাহলে আমাদের কিন্তু এইটা সম্পর্কে ইনফরমেশন জানা লাগবে, আর এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে তোমার এখানে 2 মোল যেটা দেওয়া থাকে তাকে নর্মালি আমরা বামে লিখি, P2O5 ইকুইভ্যালেন্ট, ডানে লিখলেও সমস্যা নেই, কিন্তু আমরা যখন ওই নিয়ম লিখবো তখন অবশ্যই বামে লিখতে হবে, 1 মোল P4। তাহলে উভয় পক্ষে আমরা আণবিক ভর দিয়ে গুণ দিব, তাহলে 2 ইন্টু ফসফরাসের আণবিক ভর কত সবাই আমরা জানি, এম ফসফরাস কিন্তু কত হয়ে থাকে 31 হয়ে থাকে, তাই না। এটা আমরা সবাই কিন্তু আগেই পড়ে আসছিলাম, প্রথম লেকচারে তোমাদেরকে পড়াইছি। তাহলে 2 ইন্টু এখানে হবে কত 31 টাইমস এখানে হবে 2 প্লাস 5 টাইমস এখানে হবে হচ্ছে 16, ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু 31 ইন্টু 4, 31 ইন্টু 4 হবে। তাহলে এখান থেকে আমাদের কি আচ্ছা, এখানে তো লিখে নেই, গ্রাম লিখে নেই যে এত গ্রাম P2O5, আর এখানে কি আসবে দেখো তো, এটা এখানে যদি হিসাব করো এটা, তাহলে এত গ্রাম তোমার এখানে হচ্ছে P4। তাহলে এখানে দেখো আমরা হিসাব করি কত আছে, দেখো 2 ইন্টু 31 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 16, তাহলে এখানে আসছে 284, এখানে কত আসছে, এটা 284 গ্রাম P2O5, 284 গ্রাম P2O5 ইকুইভ্যালেন্ট টু 31 ইন্টু 4, তাহলে 124 গ্রাম P4। এখন আমাকে বলতেছে এখানে তুমি যদি এত গ্রাম উৎপন্ন করতে চাও 2.84 গ্রাম, তাহলে তোমার P4 কতটুকু লাগবে। তাহলে আমি এখানে বলতে পারবো যে 284 গ্রাম P2O5 তৈরিতে P4 প্রয়োজন হয়
124 গ্রাম। তাহলে সুতরাং আমার কতটুকু তৈরি করতে হবে 2.84। তাহলে সুতরাং 2.84 গ্রাম 2.84 গ্রাম P2O5 তৈরিতে P4 প্রয়োজন হয়। তাহলে কত হবে দেখো এখানে, এটা আসবে তোমার 124 থাকবে উপরে ইন্টু এখানে থাকবে 2.84 ডিভাইড বাই থাকবে 284। তাহলে এখানে থাকবে কত আনসার, এখানে আনসার আসবে আমাদের কাছে হচ্ছে তোমার আমাদের 1.24 গ্রাম আসছে। তাহলে হচ্ছে আমাদের P4 এর আনসার। P4 কতটুকু লাগবে সেটা আমরা এখানে বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে P4 এর ভর কতটুকু লাগবে সেটা আমরা এখানে বের করে ফেলছি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। এবার তো লাস্ট কোয়েশ্চেনের আনসার দিই। লাস্ট কোয়েশ্চেন কি বলছে তোমার, কত মোল ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল, তাহলে N of P4 বের করতে বলছে। তাহলে এখানে বের করতে বলছে N of P4। তাহলে এটার P4 এর ভর তো তুমি পাইছো এখানে, P4 এর ভর কত এখানে, P4 এর ভর হচ্ছে 1.24, P4 এর ভর হচ্ছে 1.24। এটা আণবিক ভর কত, এই যে 4 × 31 করে দাও। তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে পাচ্ছ তুমি 1.24 ডিভাইড বাই 4 × 31, সেটা আসবে তোমার কাছে 0.01 মোল আসবে, ঠিক আছে। তাহলে আমাদের P4 এর মোল সংখ্যা আমরা এখানে বের করে ফেলছি, আর এখানে হচ্ছে আমরা P4 কতটুকু রাখতেছি সেটা আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে আমার কাছে আনসার। এখানে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, হোপফুলি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। আসো দেখো নেক্সট অঙ্ক আমাকে বলতেছি কি, একটু করে তুলি অঙ্কটাকে, হ্যাঁ 1 সেকেন্ড যাচ্ছে। ওকে, আমাকে বলছে 90 গ্রাম পানিতে তুমি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 81 গ্রাম পানিতে 18.25 গ্রাম HCl পৃথকভাবে দ্রবীভূত করে দুটি জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। তারপর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলো, তাপ প্রয়োগে মিশ্রণটিকে সম্পূর্ণরূপে শুকানো হলো। সম্পূর্ণ শুকাতে 10 ঘন্টা সময় লাগছে। সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে এবং শুকানোর সময় প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পীভূত হয়েছে তা নির্ণয় করো। তো এটা আমি তোমাকে চলো চিত্র এঁকে বুঝাই আসো, টেনশন নিও না। অ্যাট ফার্স্ট এখানে 90 গ্রাম পানিতে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখছো, আবার এত গ্রাম পানিতে এত গ্রামকে তুমি পৃথকভাবে দ্রবীভূত করে রাখছো। তার মানে তুমি এখানে দুইটা জলীয় দ্রবণ নিছো। তাহলে এখানে আমাদের জলীয় দ্রবণ হচ্ছে দুইটা, ঠিক আছে। তাহলে এখানে একটা জলীয় দ্রবণ আছে আমাদের, তারপরে এখানে একটা জলীয় দ্রবণ আছে আমাদের। ওকে, এখানে আরেকটা আঁকি আমরা। তাহলে দেখো আমরা অ্যাট ফার্স্ট কী করছি, এখানে আমরা 90 গ্রাম পানিকে নিছি। এই 90 গ্রাম পানিতে হচ্ছে আমরা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখছি। আর এখানে আমরা 81 গ্রাম পানিকে নিছি। তারপর এখানে হচ্ছে আমরা 18.25 গ্রাম, কত গ্রাম আমরা এখানে 18.25 গ্রাম আমরা এখানে HCl-কে রাখছি। আচ্ছা, দেন দুইটাকে হচ্ছে আমরা মিশাই আমরা এখানে নতুন একটা পাত্র আছে, এখানে বসে গিয়ে পরে তারপর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলো। তারপর মিশ্রণটাকে সম্পূর্ণরূপে শুকানো হয়েছে। দেখো তো একটা জিনিস, যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl-কে যদি মিশাই, তাহলে এখানে কী উৎপন্ন হবে বলো তো? তাহলে এখানে উৎপন্ন হবে তোমার কাছে হচ্ছে, দেখো এখানে উৎপন্ন হবে তোমার কাছে হচ্ছে, এখানে আমি যদি সিএলটাকে ঠিক করে লিখি, একটু করে আসো, যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি HCl-কে মিশাই, তাহলে এখানে উৎপন্ন হবে আমাদের সোডিয়াম ক্লোরাইড যেটা লবণ, আর হচ্ছে তোমার এখানে উৎপন্ন হবে হচ্ছে পানি। তার মানে কী হচ্ছে দেখো একটা জিনিস, যখন তুমি এই দুটোকে মিশাবা তখন 90 গ্রাম আর 81 গ্রাম পানি কিন্তু যোগ হচ্ছে, কেমন। আবার এই দুটো মানে যখন মিশানোর ফলে কী হবে, এরা বিক্রিয়া করে পানি লবণ উৎপন্ন করবে প্লাস পানি উৎপন্ন করবে। তার মানে আমি যদি জিজ্ঞেস করি এখন এই পাত্রে পানির পরিমাণ কত, এই পাত্রে পানির পরিমাণ হচ্ছে 90 প্লাস 81 প্লাস ওই যে বিক্রিয়া হতে কতটুকু পানি তৈরি হয়েছে সেটা, এই বিক্রিয়া থেকে একটা পানি তৈরি হয়েছে সেই অ্যামাউন্টটাকে তোমার এখানে বসাইতে হবে। তাহলে এটা হবে টোটাল পানি। ফার্স্ট অফ অল দেখো এই দুটোকে যখন তুমি মিশাইছো, পানি মিলিত হয়তো টোটাল পানি হয়েছেই, বাট এই দুটো বিক্রিয়ার ফলে একটা এক্সট্রা পানি তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে, এখানে এক্সট্রা একটা পানি তৈরি হয়েছে। তো সেই পানির ভরটাকে কোথায় বসাইতে হবে, এখানে বসাইতে হবে। তাহলে আমি মোট পানির ভর পেয়ে যাবো, আর এখানে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড থাকবে মিশানোর পরে, কেমন। আচ্ছা, এবার একটু করে দেখো তো, এখানে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে এটার N কত হবে। আমি যদি এখানে হিসাব করে দেখাই তোমার কাছে নেক্সট পৃষ্ঠায়, যে আমার কাছে 20 গ্রাম কী আছে, আমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এটার N ইকুয়াল টু হবে, এখানে হচ্ছে দেখো 20 ডিভাইডেড বাই কত বসাবো আমরা এখানে, সোডিয়ামেরটা কত হয়, সোডিয়ামেরটা হয়ে থাকে 23। দেখো এখানে আমাদের এখানে সোডিয়াম হয়ে থাকে 23, এক সেকেন্ড, সোডিয়াম হয়ে থাকে কত, সোডিয়াম হয়ে থাকে 23, অক্সিজেন 16, এখানে হয়ে থাকে 1। তাহলে নিচে আসতেছে কত, 20/40। তো 20/40 মানে কত, 0.5 মোল। তাহলে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কতটুকু বলতো, এখানে আছে কতটুকু, এখানে আছে
এখানে আছে কতটুকু মোল, এখানে আছে 0.5 মোল আছে। সেমভাবে এটাও কিন্তু দেখবা 0.5 মোল আসতেছে, কারণ এখানে 18.25। এই খেয়াল করো কেমনি, এখানে আমাদের 18.25 গ্রাম HCl। এটার জন্য অ্যান কত হয়ে থাকে দেখো, এখানে এটার জন্য অ্যান হয়ে থাকে তোমার ভর এখানে, তাহলে তোমার কত হবে 18.25, বাট H হচ্ছে 1, Cl হচ্ছে তোমার 35.5, তাহলে আসবে এখানে 18.25 আর ডিভাইডেড বাই কত এখানে 36.5 ডিভাইডেড বাই কত এখানে ডিভাইডেড বাই এখানে হচ্ছে তোমার 36.5, তাহলে এখানে কত আসবে, এখানে তোমার 0.5 মোল আসতেছে। তাহলে খেয়াল করে দেখো, এটার 1 মোল, এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে এখানে 1 মোল তৈরি করে, এটারও 1 মোল তৈরি করে, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বলে বা HCl বলে 1 মোল করে নাই, 0.5 মোল করে আছে। তাহলে এখানকার যে 0.5 মোল, এখানে কি এটা কি চলে গেছে না, এটা দিয়ে নেই, এটারও তাহলে 0.5 মোল, কারণ দেখো এখানে আমরা বের করছি একটু আগে, এটাও 0.5 মোল ছিল, এটাও 0.5 মোল ছিল, মিলে এখানে কি তৈরি করবে, এখানেও 0.5 মোল তৈরি করবে, এখানেও 0.5 মোল তৈরি করবে। মানে আমি বলতে চাচ্ছি, যদি এটার 1 মোল খরচ হয় তাহলে এটারও 1 মোল খরচ হবে, এটারও 1 মোল তৈরি হবে, 1 মোল তৈরি হবে। আর এটা যদি 0.5 মোল খরচ হয়, যেমন এখানে 0.5 মোল ছিল, 0.5 মোল খরচ হবে, তাহলে এটারও 0.5 মোল খরচ হবে, এটারও 0.5 মোল উৎপন্ন হবে, এটা 0.5 মোল উৎপন্ন হবে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা কতটুকু তৈরি হয়েছে, এখানে 0.5 মোল, আর এখানে পানিটা কতটুকু তৈরি হয়েছে 0.5 মোল। তো 0.5 মোল পানি মানে 18.25 গ্রাম, সরি 9 গ্রাম তোমার এখানে পানি হবে, তাই না? পানির বেলায় 0.5 মোল ইকুয়াল টু কত দেখো, এখানে আমি যদি বের করতে চাই তোমার এখানে দেখো পানি NH2 এর জন্য বের করতেছি, তাহলে এখানে হচ্ছে MF2O ডিভাইড বাই আণবিক ভর কত, আণবিক ভর তোমার এখানে হচ্ছে 18। এখন তুমি যদি এখানে পানির ভর বের করতে চাও তাহলে কত আসবে, এখানে NH2O, NH2O কত এখানে, এই যে তুমি 0.5 মোল বলছো, যে 0.5 মোল পানি তৈরি হচ্ছে, দেখো 1 মোল থাকলে 1 মোলের সাথে রিঅ্যাকশন করে 1 মোল তৈরি হয়, 1 মোল তৈরি হয়, বাট এখানে দুটোটাতে 0.5 করে আসবে, তাহলে 0.5 এই 0.5 এর সাথে রিঅ্যাকশন করে ফেলবে, 0.5 মোল তৈরি করবে, 0.5 মোল তৈরি করবে। তাহলে আমাদের এই লাইনটা লেখার দরকার নেই, আর মাঝখানের লাইনটা এটাকে চলো আমরা মুছে দিতে পারি, এটাকে আমরা এখানে মুছে দিতে পারি, এটাকে চলো মুছে দিয়ে আসো, এটাকে চলো মুছে দিয়ে আসো, ঠিক আছে? হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ক্রাইটেরিয়া বা আইডিয়া। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি আমার কাছে NaCl তৈরি হবে 0.5 মোল, আর আমাদের এখানে পানি তৈরি হবে 0.5 মোল, আর 0.5 মোল মানে পানি মানে কত, এখানে এই যে 0.5 ইন্টু হচ্ছে 18, তার মানে হচ্ছে তোমার 9 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে টোটাল পানি মানে কত কত তাপমাত্রায়, এটা তো আমাদের A, এটা আমাদের B পাত্র, এটা আমার এখানে C পাত্র। তো এই C পাত্রে আমাদের টোটাল পানির ভর কতটুকু হলো, তাহলে এখানে টোটাল পানির ভর হলো 90 + 81, 90 + 81 + 9, কারণ এই 9 গ্রাম পানি আমি কোত্থেকে পাচ্ছি, এই 9 গ্রাম পানি পাচ্ছি আমি এখানে প্রশমন বিক্রিয়ার ফলে পাচ্ছি, ঠিক আছে? তাহলে টোটাল এখানে কত হবে দেখো, 90 যোগ 90 যোগ করলে এখানে হবে 180 গ্রাম। তাহলে পানির টোটাল ভর এখানে কতটুকু আসছে, এখানে 180 গ্রাম আসছে, কেমন? তাহলে পানির টোটাল ভর আসছে এখানে কত, পানির টোটাল ভর আসছে এখানে 180 গ্রাম আসছে, ভালো কথা। তাহলে 180 গ্রাম যদি আসে এখানে, তাহলে খেয়াল করে দেখে আসো আমরা এখানে, তাহলে 180 গ্রাম এখানে আসছে। আমাকে এখন জিজ্ঞেস করছে কি, আচ্ছা আর সোডিয়াম ক্লোরাইডের ভরটা কত আসবে, তাহলে দেখে আসো, এখানে কেটে বের করতে বলছে আমাকে, আমাকে বলছে সম্পূর্ণ শুকানো হয়েছে, শুকানো কত, হ্যাঁ কত গ্রাম লবণ পাওয়া যাবে, সোডিয়াম ক্লোরাইডটা বের করতে বলছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড N of NaCl is equal to M of NaCl is equal to M of NaCl, আর ডিভাইড বাই কত, এখানে ডিভাইড বাই তোমার এখানে হচ্ছে যে আমাদের আণবিক ভর কত, এই যে 23 + 35.5, তাহলে এখান থেকে দেখো M of NaCl এটা ইকুয়াল টু হবে 0.5, কারণ NaCl দেখো এখানে কত ছিল, NaCl এখানে তোমার মোল সংখ্যা ছিল তোমার এখানে হচ্ছে যে এই 0.5 ছিল, তাহলে 0.5 করে আমরা কত গুণ করবো, এখানে 0.5 মোল ছিল, এটা আণবিক ভর কত, এখানে আণবিক ভর ইন্টু এটা হবে 58.5, তাহলে গুণ করলে এখানে কত আসবে, এখানে আসবে তোমার আমাদের 58.5 ইন্টু 0.5, সেটা আসবে তোমার 29.25 গ্রাম। তাহলে লবণের আমরা কিন্তু এখানে ভর বের করে ফেলছি, কেমন? তার মানে এখন তুমি চিন্তা করো এখানে তাহলে আমাদের লবণ আছে কতটুকু, এই লবণগুলো আছে কতটুকু, লবণ আছে তোমার কাছে 29.25 গ্রাম, তাহলে লবণ আছে কতটুকু 29.25 গ্রাম। এখন তুমি চিন্তা করো, বলতেছে তাপ প্রয়োগের মিশ্রণটিকে সম্পূর্ণরূপে শুকানো হচ্ছে, তাহলে এবার আমি ধরো এখানে কী করতেছি, হিট প্রদান করতেছি। আমি কী করতেছি এখানে, আমি যদি এটাকে যদি একটু মুছে দিয়ে আসো, হ্যাঁ, তাহলে আমরা এখানে কী করতেছি দেখাই তোমাকে, আমি এটা একটা হিট প্রদান করতেছি আমরা এখানে, কেমন? তো
তাহলে আমরা ধরো একটা স্পিরিট ল্যাম্পের সাহায্যে বা বুনসেন বার্নারের সাথে হিট প্রদান করতেছি। হিট প্রদান করলে কী হবে বলো তো? এটা এখান থেকে পানিগুলো বাষ্পীভূত হতে থাকবে, পানির কণাগুলো কী হতে থাকবে? এখানে বাষ্পীভূত হতে থাকবে, আর লবণের কণাগুলো এখানে নিচে এসে জমাট বাঁধবে, তাই না? তখন যেটা হবে, আমি জিজ্ঞেস করছে সম্পূর্ণরূপে শুকানোর পর, আর সম্পূর্ণ শুকাতে কতক্ষণ লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। সম্পূর্ণরূপে শুকানোর পর কত গ্রাম লবণ পাওয়া যাবে? তাহলে সম্পূর্ণরূপে শুকানোর পর এখানে যে লবণগুলো ছিল 29.25, তারা সবাই নিচে নেমে আসবে। পানি যদি শুকায় যায় তাহলে আমরা বলতে পারবো সম্পূর্ণরূপে শুকানোর পর 29.25 গ্রাম লবণ পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার এখানে যে সম্পূর্ণরূপে শুকানোর পর, সম্পূর্ণরূপে শুকানোর পর কতটুকু লবণ পাওয়া যাবে? 29.25 গ্রাম লবণ পাওয়া যাবে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি একটা। তাহলে আমাদের লবণ পাওয়া যাবে কতটুকু সেটা আমরা বের করে ফেলছি। এবার আমাকে সময় লাগছে কতটুকু? এখানে বলছে 10 আওয়ার। বাট আমাকে অ্যাকচুয়ালি বলতেছে তাহলে 10 আওয়ারে কতটুকু পানি এখানে বাষ্পীভূত হয়েছে বলো তো? সম্পূর্ণ পানি বাষ্পীভূত হয়েছে। এখন সম্পূর্ণ পানির ভর কত ছিল? সম্পূর্ণ পানির ভর ছিল এখানে তোমার 180 গ্রাম। তাহলে আমি বলতে পারি 10 আওয়ারে আমার সম্পূর্ণ পানি যেহেতু বাষ্পীভূত হয়েছে, তার মানে 10 আওয়ারে টোটাল 180 গ্রাম পানি কী হয় বলো তো? এখানে তোমার আমাদের হচ্ছে যে ভাই তোমার এখানে হাওয়া হয়ে যাচ্ছে, তাই না? মানে বাষ্পীভূত হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা লিখবো এখানে, যদি এখানে যাই তাহলে আমরা লিখবো মিশ্রণে মোট পানির পরিমাণ, মোট পানির পরিমাণ কতটুকু? 180 গ্রাম। সম্পূর্ণ পানি শুকাতে বা সম্পূর্ণ পানি বাষ্পীভূত হতে সময় প্রয়োজন, বাষ্পীভূত হতে সময় প্রয়োজন বলছে 10 ঘন্টা, বলছে তোমার এখানে 10 আওয়ার। আবার জানতে চাইছে প্রতি সেকেন্ডে কতটা কণা এখানে মনে বের হয়, তাই না? এরকম জিজ্ঞেস করছে। হ্যাঁ, কত অণু। তাহলে প্রতি সেকেন্ডে। তাহলে এখন আমাকে বের করতে হবে যে সম্পূর্ণ 10 আওয়ার মানে আমি যদি সেকেন্ডে নিতে চাই তাহলে 10 × 3600 সেকেন্ড, তাহলে এখানে হবে 36,123 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি তোমার 36,000 সেকেন্ডে পানি বাষ্পীভূত হওয়ার ভর এটা কত হবে? এটা হবে 180। এটা কত হবে? এখানে পানি বাষ্পীভূত হওয়ার ভর এটা হবে তোমার 180 গ্রাম। এটা হবে 180 গ্রাম। তাহলে সুতরাং আমাকে 1 সেকেন্ডে বের করতে হবে 1 সেকেন্ডে কতটুকু পানি বাষ্পীভূত হয়। তাহলে এটা আসবে তোমার এখানে 180 ডিভাইডেড বাই কত বলো তো? 36,000 গ্রাম, ডিভাইড বাই 36,000 গ্রাম। তাহলে এটা কত আসবে দেখো এখানে? এটা হচ্ছে 180 36,000, সেটা আসবে তোমার 0.005 গ্রাম, 0.005 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার এম। তাহলে এখন এক্স বের করতে হবে। তো m/m ইকুয়াল হচ্ছে x/n। তাহলে এখান থেকে আমাদের এক্স বের করতে হবে। এক্স মানে হচ্ছে m/m, পাওয়ার হচ্ছে এখানে গুণফল হচ্ছে এখানে n। এখানে m মানে কত? ভর মানে কত? এখানে ভর মানে তোমার 0.005, আণবিক ভর হচ্ছে 18, n হচ্ছে তোমার 6.022, 10⁻23। তাহলে এখান থেকে আমাদের কী বেড়ে আসবে? এখান থেকে এক্স বেড়ে আসবে। এক্স কত আছে দেখো, এটা আনসার ডিভাইড বাই 18 × 6.022 10⁻23। তাহলে এটা হচ্ছে আমাদের 1.67278। কত হচ্ছে এটা? 1.67278 × 10⁻20 এতটি। তাহলে আমার এতটি অণু বাষ্পীভূত হবে। এতটি অণু কী হবে এখানে? বাষ্পীভূত হবে। কেমন? আমি এটাকে বক্স করে দিচ্ছি, এখানে বক্স করে দিলাম। তাহলে এই জিনিস হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? আশা করি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। কেমন? তো লিমিটিং নাম শুনে বোঝা যাচ্ছে কি, যার লিমিট তাড়াতাড়ি শেষ হবে। মানে ধরো তোমার একাধিক বিক্রিয়ক আছে, তো ওই বিক্রিয়কগুলোর মধ্যে একটা বিক্রিয়ক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো তখন আমাদের এখানে যে বিক্রিয়কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাকে আমরা সোজা বাংলায় বলে থাকি কি, লিমিটিং বিক্রিয়ক বলে। কেমন? তার আগে ডেফিনেশনটা লিখে দিই। এখানে ডেফিনেশনটা কী হবে? যে বিক্রিয়ক, আমরা মনে রাখবো যে বিক্রিয়ক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাকে লিমিটিং বিক্রিয়ক
বিক্রিয়ক বলে। এখন কোয়েশ্চন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আমরা আর কীভাবে ডিফাইন করতে পারি। একটা আমার কথা দেখো, যে তার মানে যার অ্যামাউন্ট কম থাকবে সে তাড়াতাড়ি শেষ হবে, মানে বিক্রিয়া করার ক্ষেত্রে, ঠিক আছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবো, আমাদের লিমিটিং বিক্রিয়ককে কেন্দ্র করেই যাবতীয় সব হিসাব নিকাশ করা লাগবে। কারণ আমি তোমার বলি, ধরো ব্যাপারটা এরকম হয়েছে যে আমার কাছে এখানে তিনটা ধরা যাক হচ্ছে আমার কাছে এখানে বিক্রিয়ক আছে। একটা হচ্ছে এটা একটা বিক্রিয়ক, তারপর ধরা যাক হচ্ছে তোমার এটা একটা বিক্রিয়ক, তারপর ধরা যাক তোমার এখানে এটা একটা বিক্রিয়ক। তিনটা বিক্রিয়ক আছে, ধরা যাক এটা এ, এটা ধরা যাক বি, এটা ধরা যাক সি। এর মধ্যে ধরো বি হচ্ছে তোমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হচ্ছে। তাহলে যেহেতু বিটা তাড়াতাড়ি শেষ হচ্ছে, তাহলে বি হচ্ছে আমাদের কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে, লিমিটিং বিক্রিয়ক হবে, লিমিটিং বিক্রিয়ক হবে। আর এই বি থেকে আমাদের কি করতে হবে, যাবতীয় হিসাব নিকাশ করতে হবে। তাহলে আমরা জিনিসটা একটা জিনিস মনে রাখবো আমরা, যে তোমার লিমিটিং বিক্রিয়ককে কেন্দ্র করে যাবতীয় হিসাব নিকাশ করা লাগবে। লিমিটিং সবসময় মনে রাখবে, লিমিটিং বিক্রিয়ককে কেন্দ্র করে আমাদের যাবতীয় হিসাব নিকাশ করা লাগবে। তাহলে লিমিটিং বিক্রিয়ককে কেন্দ্র করে কি করা লাগবে, আমাদের যাবতীয় হিসাব নিকাশ করা লাগবে, ঠিক আছে। এখন কোয়েশ্চন হচ্ছে আমরা কখন বুঝবো যে আমার লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা পরীক্ষায় অ্যাপ্লাই করা লাগবে বা ম্যাথে অ্যাপ্লাই করা লাগবে। এমন যদি হয় কোয়েশ্চনে তোমার দুইটি বা অধিক বিক্রিয়কের যদি ভর উল্লেখ করা থাকে, তখন আগে চেক করতে হবে যে কে লিমিটিং বিক্রিয়ক বা কে লিমিটিং বিক্রিয়ক না। কেমন, তার মানে আমরা কি করতে হবে, আমাদের এখানে যদি কোয়েশ্চনে দুইটি বা তার অধিক বিক্রিয়কের ভর উল্লেখ করা থাকে, বিক্রিয়কের ভর উল্লেখ করা থাকে, তবে আগে চেক করতে হবে কে লিমিটিং বিক্রিয়ক। তারপর তোমার ওই লিমিটিং বিক্রিয়ককে কেন্দ্র করে কিন্তু যাবতীয় হিসাব নিকাশ করা লাগবে আসলে। কেমন, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারতেছি। ওকে, তার মানে ধরো তোমাকে যদি বলা হয় যে এ আর বি মিলে সি তৈরি হচ্ছে, এখন তোমাকে বলে দিল যে এ জিনিসটা যেটা আছে আমার কাছে এখানে এ যেটা আছে এ হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। আমার কোয়েশ্চনে ধরো মানে কোনো কারণে আমরা বুঝে গেছি যে এ হচ্ছে আমার কি বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। কীভাবে বুঝবা সব আমি দেখাই দিব। তখন আমাকে বলছে এখানে কতটুকু সি তৈরি হবে, তখন তোমার হিসাবটা করতে হবে এ থেকে সি এর দিকে। তাই যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাকে কেন্দ্র করে আমাদের যাবতীয় হিসাব নিকাশ করতে হবে সবসময়। এমন এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কোয়েশ্চন আসতে পারে যে ভাই আমি কীভাবে বুঝবো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক আর কোনটা লিমিটিং বিক্রিয়ক না। তাহলে চলো সেই জিনিসটা আমি তোমাকে এখন ক্লিয়ার করার চেষ্টা করি আসো। আচ্ছা, তো চলো ক্লিয়ার করে দিয়ে আসো। এখানে ক্লিয়ার করার জন্য আমরা একটা এক্সাম্পলকে নিব। এখানে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা কীরকম, ধরো আমি একটা 2H2 প্লাস অক্সিজেন, এখান থেকে আমরা কী পাই, এখান থেকে আমরা পাই হচ্ছে তোমার 2H2O পেয়ে থাকি, রাইট। এখন আমরা সবাই জানি এটার আণবিক ভর কত হবে, 4 গ্রাম, এটার আণবিক ভর হবে 32 গ্রাম, আর এটার আণবিক ভর হবে 36 গ্রাম। তো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বিক্রিয়া অনুযায়ী যে আণবিক ভরগুলা সেগুলোকে আমরা একটা নাম দিব লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য। এগুলোকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল ভর। এই যে এই ভরটা, তারপরে এই ভরটা, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো তোমার এখানে হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ভর। দুই ধরনের ভর নিয়ে আমরা এক্ষেত্রে কাজ করব। আমরা কয় ধরনের ভর নিয়ে কাজ করব, দুই ধরনের ভর নিয়ে। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভর, একটা হচ্ছে গিভেন ভর। গিভেন ভরটা তোমার প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা, তারপর তোমার এইটা এবং এইটা, এগুলো সবগুলো কি এক্সপেরিমেন্টাল ভর। তাহলে এক্সপেরিমেন্টাল ভর জিনিসটা কি, এক্সপেরিমেন্টাল ভর হচ্ছে তোমার ওই যে তুমি বিক্রিয়া লেখার পরে যে প্রত্যেকটা বিক্রিয়াটাকে সমতা করার পরে যে আণবিক ভরটা আসলে পাও, তাহলে সেগুলো হচ্ছে তাদের কী বলতো, এক্সপেরিমেন্টাল ভর। আচ্ছা, এবার ধরো তোমার কোয়েশ্চনে লিখছে এরকম যে তোমার কাছে যে 10 গ্রাম H2 আছে, 10 গ্রাম H2 আছে আর 20 গ্রাম O2 আছে।
তো জিজ্ঞেস করছে এখান থেকে তুমি কত গ্রাম পানি পাবা, কত গ্রাম পানি পাবা, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে দুটোটা বিক্রিয়কের কিন্তু কি দেওয়া আছে, প্রশ্নে ভর দেওয়া আছে। তাহলে হচ্ছে গিভেন ভর। এই ভরগুলোকে আমি কি বলবো, আমি এই ভরগুলোকে বলবো হচ্ছে গিভেন ভর। মানে তোমার যেটা দেওয়া থাকবে সেটাকে প্রশ্ন দেওয়া থাকবে যে ভরগুলা, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো গিভেন ভর। তাহলে এখানে যে 10 গ্রাম আর 20 গ্রাম বলছে, তাহলে এগুলোতে কি বলতো আমার কাছে, এই 20 গ্রাম আর যে 10 গ্রামের কথা বলছে এগুলো হচ্ছে গিভেন ভর। ঠিক আছে। তো এখন তোমাকে চেক করতে হবে দুইটার মধ্যে তোমার লিমিটিং বিক্রিয়ক কে। যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটা থেকে আমি পানির ভরটা বের করব। কেমন? তার মানে আমাদের এখানে বুঝতে পারছি দুই ধরনের ভর আছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভর, একটা হচ্ছে গিভেন ভর। তো একটা জিনিস আমরা চলেছি, একটা কাজ করি, আসো আমরা এ যেটা থাকবে, ধরো H2 যেটা আছে, H2 একটা কাজ করি, এটাকে নিচে নামা দিই, সামান্য একটু করে একটু নিচে নামা দিই। আসো H2 যেটা আছে, ধরা যাক এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের এ নাম্বার বিক্রিয়ক, আর এটা হচ্ছে আমাদের বি নাম্বার বিক্রিয়ক। ঠিক আছে। আচ্ছা, আর এক্সপেরিমেন্টাল ভরটাকে আমরা এম অফ এ এক্সপেরিমেন্টাল আর এম অফ বি এক্সপেরিমেন্টাল দিয়ে প্রকাশ করতেছে। তাহলে এম অফ এ এক্সপেরিমেন্টাল যখন দেখবো, এটা দ্বারা কি বুঝবো, এ বিক্রিয়কের এক্সপেরিমেন্টাল ভর। এম অফ বি এক্সপেরিমেন্টাল যখন দেখবো তখন আমরা বুঝবো বি এর এক্সপেরিমেন্টাল ভর। আর গিভেন ভরটাকে আমরা কীভাবে প্রকাশ করি, এম অফ এ গিভেন ভর, আর অথবা মানে হতে পারে এম অফ বি গিভেন ভর। তো কোয়েশ্চনে আমাকে এখানে গিভেনগুলো দেওয়া থাকবে, আর এক্সপেরিমেন্টাল তো আমরা বিক্রিয়া থেকে বের করবো। এখন এখানে আমরা দুটো রেশিও বের করি। এখন তোমাকে আমি একটা টেকনিক শিখাবো, তুমি এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারবা, সমস্যা নেই। কেমন? এইচএসসি তো পারবা, অ্যাডমিশনও পারবা। লিমিটিং বিক্রিয়ক বের করার টেকনিক আমরা এখানে যেটা করবো, আমরা প্রথমত এম অফ এ এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই এম অফ বি এক্সপেরিমেন্টাল, কি বলতো এখানে এম অফ বি এক্সপেরিমেন্টাল, এটা রেশিও বের করবো। আরেকটা রেশিও বের করবো আমরা, সেটা কি, এম অফ এ গিভেন আর এম অফ বি গিভেন, এটা রেশিও বের করবো। এটা এম অফ বি, এটা কিন্তু এম, কেমন? এটা কিন্তু কত, এম। তাহলে এখানে আমরা একটা রেশিও বের করবো, এম অফ এ এক্সপেরিমেন্টাল আর ডিভাইডেড বাই এম অফ বি এক্সপেরিমেন্টাল। এখানে আমরা বের করবো এম অফ এ গিভেন ডিভাইডেড বাই এম অফ বি গিভেন। তো যদি আমাদের এইটা বড় আসে, তাহলে আমরা বুঝবো আমার যে এটা থাকবে এটা লিমিটিং বিক্রিয়ক। এটা কি বিক্রিয়ক? এটা লিমিটিং বিক্রিয়ক। তারপর দেখো, যদি এমন হইতো এম অফ এ এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই এম অফ বি এক্সপেরিমেন্টাল, আর এই গিভেনের রেশিওটা তুমি বের করছো, আর যদি ওইটা এই এক্সপেরিমেন্টে যদি ছোট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হবে বি লিমিটিং বিক্রিয়ক। আর নিয়মটাকে আমি তোমার একটু করে বলি, এক্সপেরিমেন্টাল রেশিওটা যদি বড় হয় তাহলে উপরে যে থাকে সে লিমিটিং বিক্রিয়ক, আর এক্সপেরিমেন্টাল আমাদের অনুপাতটা যদি ছোট হয় তাহলে নিচে যে থাকবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে নিয়মটা যদি আমি তোমাকে পাশে লিখে দিই, আগে চলো এটা বক্স করে দিয়ে আসো। আর যদি দুটো ইকুয়াল হয় তাহলে দুটোটাই লিমিটিং বিক্রিয়ক। তার যে কোনো তখন তুমি দুটোটা লিমিটিং বিক্রিয়ক মানে দুটোটা একই সাথে শেষ হবে, তখন তুমি যে কোনো একজন থেকে ক্যালকুলেশন করলেই পারবা। তখন তোমার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। মানে ধরো এই রেশিও সমান হয়েছে, তখন ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে তোমার এ থেকে ক্যালকুলেট করতে হবে, বি থেকে ক্যালকুলেট করতে হবে, এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তুমি যে কোনো জায়গা থেকে ক্যালকুলেট করতে পারবা। কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি যে ভাই যদি সমান আসে তখন আমরা দুইটার যে কোনো একটাকে নিয়ে ক্যালকুলেট করতে পারবো, এটা আমাদের স্বাধীনতা আছে। বাট যদি গ্যারাট দেন আসে তখন অবশ্যই আমাকে একে নিয়ে চিন্তা করতে হবে, কারণ তখন লিমিটিং বিক্রিয়ক। লেস দেন আসলে বিকে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো? অ্যাকচুয়ালি কী হয় তোমার এখানে, যদি আমাদের আমাদের এখানে কী বলতো, এক্সপেরিমেন্টাল রেশিও যেটা আছে, রেশিও বড় হলে লবে যে থাকবে, লবে মানে উপরে আর কি, লবে যে থাকবে সে লিমিটিং বিক্রিয়ক, সেই লিমিটিং বিক্রিয়ক। আর এখানে তো আমার লেখার জায়গা নাই, তাহলে তোমরা এখানে লিখে ফেলিও যে এক্সপেরিমেন্টাল রেশিও ছোট হলে হরে যে থাকবে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিখে দিয়ে আসো। আমরা এখানে তাহলে মনে রাখবো এক্সপেরিমেন্টাল রেশিও ছোট হলে
হরে যে থাকবে সে লিমিটিং বিক্রিয়ক। সে কী হবে? সে লিমিটিং বিক্রিয়ক হবে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এগুলো হইতেছে আমার এখানে মেন কাহিনী আর কি। আচ্ছা, অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, এক্সপেরিমেন্টালটাকে বামে দিতে হয় নাকি গিভেনটাকে বামে দিতে হয়। খেয়াল রাখো, ই আর জি এর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে ই আগে আসে, তো যেটা আগে আসবে সেটা বামে বসবে, যেটা পরে আসবে সেটা ডানে বসবে। কারণ দেখো ই এর পরে তো জি আসে, তাই না? ই এফ জি, তাহলে যেটা তোমার ডানে বসবে এটা তোমার এখানে বামে বসবে। এভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে তোর একটা ম্যাথ করাই দিয়ে আসো, তাহলে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা তোর একটা ম্যাথ করিয়ে আসো। এখানে ম্যাথ বলতেছি কি আমাকে, দেখো 10 গ্রাম H2 আর হচ্ছে তোমার কাছে এখানে 25 গ্রাম O2 এর বিক্রিয়ায় কত গ্রাম পানি তৈরি হবে। তাহলে চলো সলিউশন করে দিয়ে আসো এখানে। তাহলে পানি তৈরি হচ্ছে, তার মানে বিক্রিয়াটা হবে H2 2H2 প্লাস অক্সিজেন, এখান থেকে পানি তৈরি হচ্ছে, পানি H2O 2 মোল। তা আমি একটা কারণে এটাকে যদি এটাকে যদি আমি কী ধরে নিই, মানে এ ধরে নিই, এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে এখানে আমার কাছে এম অফ এ এক্সপেরিমেন্টালটা কত হবে? 4 গ্রাম হবে, কারণ এটা আণবিক ভর 4 গ্রাম। এটা এম অফ বি এক্সপেরিমেন্টাল কত হবে এখানে? এটা হবে 32 গ্রাম। আর এম অফ এ গিভেন দেওয়া আছে কতটুকু? হাইড্রোজেন দেওয়া আছে 10 গ্রাম। আর এম অফ বি গিভেন দেওয়া আছে কতটুকু? এখানে গিভেন দেওয়া আছে তোমার কাছে এখানে 25 গ্রাম। এখন আমাদের বের করতে হবে এম অফ এ এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই এম অফ বি এক্সপেরিমেন্টাল। এটা কত আসে দেখি আসো, এটা আসবে তোমার 4 ডিভাইড বাই 32, 4/32, যেটা আসবে তোমার 1/8 আসবে। আর অন্যদিকে এম অফ এ গিভেন ডিভাইডেড বাই এম অফ বি গিভেন ডিভাইডেড বাই কত? এম অফ বি গিভেন। তাহলে এখানে আসবে কত? আমাদের গিভেন এম অফ এ গিভেন কত? এম অফ এ গিভেন হচ্ছে তোমার কাছে এখানে 10 গ্রাম, আর তোমার কাছে এখানে এম অফ বি গিভেন কতটুকু? 25 গ্রাম। তাহলে আসবে এখানে 1/5 আসছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতেছি আমাদের এই যে এটা থেকে, মানে এটা যেটা আছে এটা থেকে আমাদের কোনটা বড়? গিভেনটা বড়, গিভেন রেশিওটা বড়, এক্সপেরিমেন্টালটা ছোট। এক্সপেরিমেন্টাল ছোট হলে যে নিচে থাকে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে লিমিটিং বিক্রিয়ককে বি হলো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। এখন বি বলতে তুমি এখানে কোনটা বুঝতেছো? অক্সিজেন। তাহলে যাবতীয় সব হিসাব নিকাশ করতে হবে অক্সিজেন থেকে করতে হবে। তাহলে তখন আমরা বলতে পারবো 1 মোল অক্সিজেন থেকে 2 মোল পানি তৈরি হয়। কেমন? আমরা বলতে পারি 32 গ্রাম অক্সিজেন থেকে এখানে কত গ্রাম পানি তৈরি হয়? 36 গ্রাম পানি তৈরি হয়, কারণ অক্সিজেন থেকে সব হিসাব নিকাশ করতে হবে, যেহেতু অক্সিজেনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারবো তোমার এখানে যে তোমার কত গ্রাম বলো তো, এটা হচ্ছে আমাদের বলবো, আমরা বলবো এখানে 32 গ্রাম অক্সিজেন হতে পানি তৈরি হয়। অথবা তুমি এভাবে করার সমস্যা নেই। তো কীভাবে? আগের মতো ওই যে সিস্টেম, দেখো 1 মোল অক্সিজেন 2 মোল পানি, তাহলে এখানে হচ্ছে যে 1 মোল অক্সিজেন ইকুইভ্যালেন্ট 2 মোল পানি। তাহলে আমি যেখানে আণবিক ভর দ্বিগুণ দিই, তাহলে 1 × 32 গ্রাম অক্সিজেন ইকুইভ্যালেন্ট 2 × 18 গ্রাম পানি। তাহলে এখন দেখো এখানে আমাদের বা দিয়ে আমরা লিখতে পারি 32 গ্রাম অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু 36 গ্রাম পানি। তাহলে এখানে আমরা বলতে পারবো আমাদের জিজ্ঞেস করছে 25 গ্রাম তার অক্সিজেন থেকে কতটুকু পানি তৈরি হবে। আমি হাইড্রোজেনটা নিয়ে চিন্তা করবো না, কারণ হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক না। তাহলে আমরা এখানে লিখব যে 32 গ্রাম O2 হতে পানি তৈরি হয়, চাইলে তুমি স্টোইকিওমেট্রি করতে পারো, বাট এর বিষয়ে পানি তৈরি হয় কতটুকু বলো তো? 36 গ্রাম। তাহলে সুতরাং কত গ্রাম অক্সিজেন ছিল? 25 গ্রাম ছিল। তাহলে সুতরাং 25 গ্রাম O2 হতে পানি তৈরি হয় 36, দেখো এখানে কত? 36 গুণ 25 ডিভাইড বাই কত? এখানে ডিভাইড বাই হবে তোমার কাছে 32, ডিভাইড বাই হবে 32, এখানে হবে গ্রাম। তাহলে এখানে দেখো কত আসছে এটা আমাদের কাছে, এটা আসছে আমার কাছে 36 × 25 ডিভাইড বাই হচ্ছে 32, এটা হচ্ছে 28.125 গ্রাম। আর এটা কত আসছে? 28.125 গ্রাম আসছে এখানে। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। আমি বক্স করে দিই, এখানে বক্স করে দিছি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আসো, নেক্সট অঙ্ক লিমিটিং বিক্রিয়ক। আমাকে বলছে 10 টন জিঙ্ক অক্সাইডকে 10 টন চারকোল সহ বিজারিত করলে কি পরিমাণ জিঙ্ক উৎপন্ন করা যাবে। আচ্ছা,
চারকোল মানে কি আমরা শিখে আসছি, চারকোল মানে কিন্তু কার্বন। আমরা সবাই জানি আমাদের যে চারকোল থাকে, কার্বনের আরেকটা নাম কিন্তু চারকোল। চারকোল মানে কিন্তু কার্বন বোঝানো হয়। কেমন? তো সলিউশন করে আসো। আমি কি করছি এখানে জিঙ্ক অক্সাইডকে নিচ্ছি, আমরা জিঙ্ক অক্সাইডকে 10 টন চারকোল সহ কার্বন সহ বিজারিত করছি। তাহলে এখানে কী পাবো বলো? এখানে পাবো হচ্ছে আমরা শুধু জিঙ্ক আর কার্বন মনোক্সাইড। তাহলে আমাকে বলছে 10 টন জিঙ্ক অক্সাইডকে তুমি 10 টন চারকোল সহ বিজারিত করলে কী পরিমাণ জিঙ্ক উৎপন্ন হবে। তার মানে এখানে এই বিক্রিয়ক এটারও ভর দেওয়া আছে, এই বিক্রিয়ক এটারও ভর দেওয়া আছে, এটাও দেওয়া 10 টন, এটাও দেওয়া 10 টন। আমরা একটাকে এ ধরে নিতে পারি, একটাকে আমরা এখানে বি ধরে নিতে পারি। ঠিক আছে? তাহলে এগুলো এখানে আমার কাছে কী দেওয়া আছে কোয়েশ্চনের মধ্যে? এম অফ এ গিভেন ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টন, কত 10 টন, আর এম অফ বি গিভেন দেওয়া আসলে আমার কাছে কত, এটাও 10 টন, 10 টন। এবার আসলে আমি বের করবো এম অফ এ এক্সপেরিমেন্টাল। এম অফ এক্সপেরিমেন্টাল কত? 65.4 প্লাস 16 যদি সব হিসাব টনে, তাই এখানে আমি টনে করতেছি। তাহলে এখানে কত আসবে বলো? 81, এখানে আসবে 81.4 টন। আর এম অফ বি এক্সপেরিমেন্টাল, তাহলে এটা কত হবে? এখানে বি হচ্ছে কার্বন, তাহলে এটা হবে 12 টন। সব টন হিসাব করবো যেহেতু এখানে সবগুলা টনে দিছে। তাহলে এখন আমি যদি এখানে ওই দুটো রেশিও বের করি, তাহলে এম অফ এ এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই এম অফ বি এক্সপেরিমেন্টাল করি, তাহলে কত আসবে এখানে? এম অফ এ এক্সপেরিমেন্টাল এটা হচ্ছে তোমার 81.4, আর এম অফ বি এক্সপেরিমেন্টাল এটা কতটুকু? এটা তো হচ্ছে আমার কাছে বি, হ্যাঁ বি এক্সপেরিমেন্টাল হচ্ছে আমার কাছে এখানে 12। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে একটা রেশিও বেরোবে আবার এম অফ এ গিভেন ডিভাইডেড বাই এম অফ বি গিভেন, ডিভাইড বাই কত? এম অফ বি গিভেন। তাহলে এটা কত আসবে এখানে? এম অফ এ গিভেন কত? এখানে এম অফ এ গিভেন হচ্ছে 16, 10। এম অফ এ গিভেন কত? এখানে 10। আর এম অফ বি গিভেন মানে তাও 10 টন, তাই না? এটাও 10 টন, এটাও 10 টন। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে অবভিয়াসলি 1 থাকবে, আর উপরটা তো 1 থেকে অবশ্যই ছোটো আসবে। 21.4 ডিভাইড হচ্ছে 12, সেটা আসছে কত? এখানে আসছে তোমার কাছে হচ্ছে 6.78, এখানে কত হচ্ছে 6.783। তাহলে অবশ্যই এখানে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বড়, মানে অবশ্যই। তাহলে আমার এখানে কোনটা বড় এখানে বলো তো? এই যে এই দুটার মধ্যে এইটা এবং এইটা, এই দুটার মধ্যে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টালটা এখানে কী হবে বলো তো? এক্সপেরিমেন্টাল তোমার এখানে বড় হবে। তাই এক্সপেরিমেন্টাল বড় হইলে আমরা লিখতে পারবো যে আমাদের এখানে কোনটা, যদি আমার এখানে আরও বড়টা, তাহলে কিন্তু এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হবে। এ অর্থাৎ এ হিসেবে এখানে আছে জিঙ্ক অক্সাইড হলো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। এটা হলে কি বলতো? লিমিটিং বিক্রিয়ক হবে। কেমন? তো চলো লেখাটা সুন্দর করে দিই, একটু করে আসো। তাহলে এটা হবে কি? Z10O হলো লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে? আচ্ছা, তার মানে এখন যদি এটা যদি বা জিঙ্ক অক্সাইড যদি লিমিটিং বিক্রিয়ক হয়, তাহলে সবগুলো হিসাবে আমরা করতেই করবো, আমরা জিঙ্ক অক্সাইড থেকে করবো। কেমন? এখন দেখো জিঙ্ক অক্সাইড এটা নর্মালি আমাদের কত হয়ে থাকে? আমাকে বলছে এটা হয়ে থাকে কিন্তু তোমার 81.4 টন। আমি যদি নর্মালি যদি ভেঙে লিখি, দেখো আমাকে কি তৈরি করতে বলছো? জিঙ্ক অক্সাইড থেকে আমাকে বলছে কী পরিমাণ জিঙ্ক উৎপন্ন করা যাবে, তাহলে আমাকে জিঙ্ক সম্পর্কে ডাটা জানতে চাইছে। তাহলে আমি লিখতে পারবো 1 মোল জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল জিঙ্ক। তাহলে এখানে আমি লিখবো তোমার এখানে আমরা লিখবো তোমার যে 1 মোল জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল জিঙ্ক। তাহলে এখানে আমি যদি তোমার দিয়ে গুণ করি, আণবিক ভরগুলো দিয়ে গুণ করি, তাহলে কত আসবে এখানে? 1 × 65.4, সরি এখানে তার যদি হিসাবটা করি, দাঁড়াও, 1 × 65.4 প্লাস হচ্ছে 16 গ্রাম জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 × 65.4 গ্রাম জিঙ্ক। তাহলে এখানে কত আসবে? এটা 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 65.4 গ্রাম জিঙ্ক আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি আমাকে কী বের করতে বলছে? আমাকে বের করতে বলছে কী পরিমাণ জিঙ্ক উৎপন্ন হবে।
তাহলে আমি বলতে পারি তোমার এখানে যে 81.4 টন জিঙ্ক অক্সাইড হতে জিঙ্ক তৈরি হয় 65.4 টন। তাহলে সুতরাং 10 টন জিঙ্ক অক্সাইড হতে জিঙ্ক তৈরি হবে 65.4 ইন্টু 10 ডিভাইড বাই কত, এখানে ডিভাইড হচ্ছে 81.4 টন। তাহলে দেখো তো এটা কত আসবে, এখানে 65.4 ইন্টু 10 ডিভাইড বাই 81.4। তাহলে এটা আসছে আমার কাছে 8.03439 টন। তাহলে এটা হচ্ছে আমার কাছে কি বলতে এখানে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুল অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি যে কত টন জিঙ্ক এখানে তৈরি হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, তাহলে আমাদের আজকে লেকচার এতটুকুই থাক। সরি ভাই, একটু ছোটো লেকচার হয়েছে এটা, আগামী ক্লাসটা আমরা পোষাই দিব এই লেকচারটার, কেমন? তাহলে আমরা নেক্সট লেকচারে দেখা হচ্ছে আর ম্যাথ নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।